আচ্ছা, আমরা এখনও হয়তো আমাদের কিছু বন্ধুর আসতে বাকি আছে, কিন্তু আর দেরি করা সম্ভব হচ্ছে না। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়, আলোচ্য শুধু নয়, দ্রষ্টব্যও বটে, পর্তুগালের চলচ্চিত্রকার মিগেল গোমেজ। মিগেলের কাজ আমরা গত বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছিলাম। সেটা মিগেলের এখনও অবধি মুক্তি পাওয়া সাম্প্রতিকতম ছবি, গ্র্যান্ড ট্যুর। এবং তারপর থেকেই আমাদের ইচ্ছে ছিল যে, কারণ এর আগে মিগেলের বিশেষ করে একটি ছবি বহুজনই দেখেছে, আমরা অনেকেই দেখেছি এর আগে, টাবু। গ্র্যান্ড ট্যুর দেখার পর, প্রতিবারই অ্যাকচুয়ালি ফেস্টিভ্যাল দেখার পর আমাদের মাথায় কিছু চিন্তাভাবনা আসে। তো গ্র্যান্ড ট্যুর দেখার পর আমাদের একটা তখনই ভাবনা চিন্তা হয়েছিল যে আমরা মিগেল গোমেজকে নিয়ে কিছু করব। এখন এই বছর যেহেতু ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ, এবং আমরা সারা বছরটাই বিভিন্ন সময় খেপে খেপে ঋত্বিককে নিয়ে কিছু কিছু অনুষ্ঠান করেছি, এবং যার মধ্যে স্কুলে বাড়ি থেকে পালিয়ে দেখাও, তার একটা পালিয়ে দেখাতে যাওয়াও আমরা একাধিক স্কুলে ইতিমধ্যে দেখিয়েছি, সেটাও একটা অংশ। ফলে মিগেলকে দেখতে, মিগেলের কাছে আসতে আমাদের একটু সময় লাগলো। এই বছরটা প্রায় শেষ হতে চলল, আরেকটা চলচ্চিত্র উৎসব সামনে এসে গেছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মিগেলের সম্পর্কে, মিগেলের কাজ সম্পর্কে বলার জন্য আজকে আমাদের আমন্ত্রিত অতিথি শিশির রায়, তরুণ চলচ্চিত্র চর্চাকার। ইতিমধ্যেই শিশির কলকাতার চলচ্চিত্র সার্কিট, সেখানে অত্যন্ত পরিচিত। তো আমি শিশিরকে ডেকে নেব। আমাদের একটা প্রথা আছে, আমরা অতিথিদের একটা ছোট ফুল দিয়ে আমরা বরণ করি। আমাদের ক্লাবের তরুণ সদস্য, ওভার টু শিশির। একটু দয়া করে ফোনগুলো একটু সুইচ অফ করবেন। সুইচ অফটা সাইলেন্ট। হ্যাঁ, মাইকটা আমি নামিয়ে দিচ্ছি। দেখো তো একটু সাইড। হ্যাঁ, দেখো ধরছে কিনা। ঠিক আছে, এটা ঠিক আছে। ও অবশ্য এটাও একটু কাছে পেলে ভালো। এক ঘন্টার মধ্যে গোটাবো, তাই তো? সোমেশ কোথায় গেলেন? হ্যাঁ, 1 ঘন্টা। 5:42 না, ঠিক আছে, খবরের কাগজে টাইমিং রাখাই ভালো। নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। আর উত্তরপাড়া সিনে ক্লাবের কোনো অনুষ্ঠানে আমি প্রথম এলাম। মূল কলকাতা, বা আমি যেখানে থাকি আরও দক্ষিণে, সেখান থেকে তো অনেকটাই দূর। তো কিন্তু আজকে খুব ভালো লাগছে আমার এখানে এসে, যদিও ওই প্রথমবার। কিন্তু আপনাদের কাজকর্ম সম্পর্কে আমি যার পরনে অবহিত, এবং বুলেটিনগুলো আমিও নিয়মিত পড়েছি, বইগুলো সম্পর্কে আমি জানি, আপনাদের যে প্রকাশনার বা আর যা যাই, এবং পুরো কর্মকাণ্ডটা সম্পর্কেই আমার যথেষ্ট পরিচিতি আছে অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই একদিক থেকে। তো সোমেশ আর আমি একই অফিসে কাজ করি,
সে আমাদের দেখা সাক্ষাৎ অবশ্য হয় কম, আমাদের ডিপার্টমেন্ট এবং সময় সীমা আলাদা বলে, কিন্তু মাঝে মধ্যে আমাদের যে যখন দেখা হয় তখন সিনেমা নিয়েই অনেক সময় কথা হতো। এবং সেই সূত্রেই সোমেশ আমাকে বলেছিলেন গত প্রায় 2-3 মাস আগেই যে আমাদের সিনে ক্লাবে তোমাকে একটু আসতে হবে এবং বলতে হবে। এবং তারপরে যখন বিষয়টা এলো তখন আমিও খুব উৎসাহিত বোধ করলাম, কারণ ততদিনে আমি এবং আপনারাও গত বছর হয়তো মিগেল গোমেজকে আবিষ্কার করে ফেলেছি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড ট্যুরের সূত্রে। এবং আমাদের অনেকেই হয়তো গ্র্যান্ড ট্যুর আগে দেখে হয়তো আমরা পেছন দিকে গেছি, মানে তার আগের ছবিগুলো তারপরে দেখেছি, এরকম অনেকের ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রেই হয়েছে আমার বন্ধুবান্ধব মহলে, অন্তত মিগেল গোমেজের ছবির ক্ষেত্রে। তো যখন এই বিষয়টা এলো মিগেল গোমেজকে নিয়ে এবং তার ছবি নিয়ে কিছু বলার সুযোগ, তখন ভাবলাম যে আমি লুফেই নিলাম যে এটা বলতে আমি চাইব। এক তো আমাদের বাংলা বা কলকাতা কেন্দ্রিক, আমি কলকাতা কেন্দ্রিকই বলবো, যে চলচ্চিত্র চর্চার যে পরিসর, বিশেষ করে ফিল্ম ক্লাব সিনে ক্লাবের যে ধরনের ব্যাপারগুলো, সেখানে কিন্তু এক রকমের একটা কিন্তু চর্বিত চর্বণের একটা আশঙ্কা বা ঝুঁকি সবসময়ই থেকে যায়। হ্যাঁ, এই চর্বিত চর্বণ দুরকমভাবে। এক হচ্ছে একজন খুবই চর্চিত চলচ্চিত্রকার বা চলচ্চিত্র নিয়ে হয়তো কথা বলা হয় বারবার, সেগুলো খুব সেলিব্রেটারি, সেগুলো নিয়ে হয়তো কথা বলা দরকার সবসময়, কিন্তু এক রকমের কথা, গোল কথা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়। এবং দেখা যায় যে সেই সিনে ক্লাবের দর্শক শ্রোতারাও অনেকটা সেই রকম গোল কথাগুলোই চাইছেন, তারা ডিমান্ডও করেন সেই সব কথাবার্তাগুলো। এবার এই কথাগুলো বলতে গিয়ে সবসময় দেখেছি এগুলো তো বলাই হয়, এগুলো তো বলা হচ্ছেই, এই মানুষ তো সবাই এরকমই শুনতে চাইছেন। তার বাইরে সিনে ক্লাবগুলো কেন না আরেকটু অন্যরকম বিপজ্জনক ঝুঁকিময় পথে কেন পা ফেলবে না, সেই দিকে করতে গিয়েও এই যে মিগেল গোমেজকে নিয়ে কথাবার্তা বলা, আমি জানি উত্তরপাড়া সিনে ক্লাব একজন বহু চর্চিত চলচ্চিত্রকার বা বিষয়কেও একটু অন্যরকমভাবে সবসময় ভাবেন, দেখেন। আমার সেটা সবসময় একটু লোভের জায়গাও ছিল যে বাহ, এরা তো বেশ অন্যরকম করে অনুষ্ঠানগুলো করে, এখানে তো একটু একবার একটা সুযোগ, তারপর দেখা গেল সেই সুযোগ সোমেশ এবং আপনাদের সূত্রে জুটেও গেল এবং আজ আমি এখানে আপনাদের সামনে মিগেল গোমেজ সম্পর্কে বলতে। এবার মিগেল গোমেজ সম্পর্কে যে দু একটা ভাবনা যা আমি ভাবি, এই ভাবনাগুলোকেই আমি আপনাদেরকে আজকে একদম খুল্লা শেয়ার করতে চাই। এটার যে খুব আপনারা একাডেমিক ভ্যালুতে নেওয়া দরকার বা নেবেন, আমি সেটা বলছি না একেবারেই। হ্যাঁ, তার কারণ আমি যেভাবে সিনেমাকে আসলে দেখি, আমি কিছুদিন সিনেমার ছাত্র ছিলাম, সিনেমার স্কুল তুতোই আমি ছাত্র ছিলাম, সেই সূত্রে আমি মেকিংটারও প্রকরণটা আমি জানি, ব্যাকরণটা আমি জানি, কিন্তু সেইটা পেরিয়ে এসে আমি সবচেয়ে বড় যে কথাটা জানি সেটা হচ্ছে যে সিনেমার ব্যাকরণ প্রকরণ মানেই সিনেমা নয়, বা সবচেয়ে বড় কথা সিনেমা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা একটা অংশ সিনেমার নির্মাণ মেকিং, আবার আরেকটা অংশ সিনেমার তত্ত্ব, সেটাও একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ অংশ, খুব জরুরি অংশ, কিন্তু সর্বৈব অংশ নয়, সেটাই সব নয়। তারও বাইরে কোনো একটা এক্স ফ্যাক্টর আছে যেটা সিনেমা, এবং যেটাই আসলে ফিল্ম অ্যাপ্রিসিয়েট কোট আনকোট যদি আমি ভাবি এয়ার কোটসের মধ্য দিয়ে, তাহলে ফিল্ম অ্যাপ্রিসিয়েট করতে গেলে আসলে কিন্তু সেই ভাবনাগুলোরই বিনিময় হওয়া দরকার, যেটা তত্ত্বেরও বাইরে বা প্রকরণ ব্যাকরণেরও বাইরে, অন্য একটা কিছু। সেই অন্য একটা কিছু কি, সেটা হয়তো আপনারা কখনো এই বক্তৃতার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কখনো হয়তো আলোচনা, সেমিনার, এসবের মাধ্যমে, এবং সবচেয়ে বড় কথা সিনেমাটা দেখার মাধ্যমে, যেটা আপনারা নিয়মিত করে থাকেন, আজকেও আপনারা মিগেল গোমেজের একটা ছবি দেখবেন দিনের শেষে, সেটার মাধ্যমে এটার একটা বৃত্তটা পূর্ণ করার হয়তো একটা প্রয়াস আপনারা করেন। তো তারই একটা ছোট্ট অংশে আমি যেন কাঠবিড়ালির সেই সেতু বাঁধার মতো আমি একটা নুড়ি পাথর নিয়ে এসেছি, কয়েকটা ভাবনা নিয়ে এসেছি। সুতরাং এখানে আমি যেহেতু একাডেমিয়ার কোনো লোক নই, সুতরাং এর মধ্যে একাডেমিয়ার খুব কিছু গুরুভার তত্ত্ব নিয়ে আপনাদের কাছে বলবো না। আমি মিগেল গোমেজকে যতটুকু দেখেছি, যেভাবে দেখেছি, আমি সেটুকুই বলবো। এইটুকু অস্বীকার করতে বাধা নেই, মিগেল গোমেজ এই সেদিন থেকে চলচ্চিত্র বানানো শুরু করেছেন। তার প্রথম ছবি 2004, আজকে আমরা কথা বলছি 2025-এ, মানে মাত্র 20 বছর। সিনেমা মেকিংয়ের আজকের এই ফাস্ট পেসড ওয়ার্ল্ডে হয়তো 20 বছর মনে হবে বিরাট একটা ব্যাপার। 20 বছরে আজকের আমাদের বাংলার চলচ্চিত্রকার হয়তো 30খানা ছবি বানিয়ে ফেলছেন বা ফেলবেন, কিন্তু মিগেল গোমেজ তার মধ্যেও একজন ব্যতিক্রম।
তিনি দুটো ছবির মাঝখানে একটা দীর্ঘ বিরতি নেন, সেই দীর্ঘ বিরতিটা প্রায় বছর 3-4 গড়িয়েই যায়। আপনারা যদি ওর ফিল্মোগ্রাফির সালগুলো খেয়াল করে দেখেন তাহলেই দেখবেন তার প্রথম ছবি দ্য ফেস ইউ ডিজার্ভ 2004 সালে বানানো, আর তার জন্ম 72 সালে, আমার জন্ম 1981 সালে। আমার থেকে 9-10 বছরের বড় একটা লোককে নিয়ে আমি আজকে এখানে বলছি, যিনি এই মুহূর্তে বিশ্বের তাবড় চলচ্চিত্রকারদের মধ্যে একজন বলে গণ্য হচ্ছেন, তাকে নিয়ে এমন চর্চা হচ্ছে। হ্যাঁ, অফকোর্স 2012 টাবুর পর থেকে বা 2012 টাবু বার্লিনে এবং 2024 গ্র্যান্ড ট্যুর কানে, এই দুটো একটা বিরাট সাড়া ফেলার পরে প্রেসি প্রাইজ এবং গতবারের সেরা পরিচালকের প্রাইজ কানে, এই দুটোর পরে তার নিজের একটা বিরাট উন্মাদনা তৈরি হয়েছে মিগেল গোমেজকে নিয়ে। মানে সত্যিই গত 2024 কানের পরে এই এক বছরে মিগেল গোমেজ নিজেই একটা গ্র্যান্ড ট্যুর করে ফেলেছেন, গ্র্যান্ড ট্যুর ছবিটাই নিয়ে। হ্যাঁ, দেখবেন আপনাদের যে বুলেটিনটাতে আমার একটা লেখা আছে ছোট্ট, সেখানেও আমি এই পর্বটা বা প্রসঙ্গটা লিখেছি। কিন্তু সেদিক থেকে দেখলে তিনি অন্য একজন তরুণী চলচ্চিত্রকার বলতে হবে তাকে। তার বয়স সবে 50 ছাড়িয়েছে, 52-53 বছর বয়স। প্রথম ছবি তিনি বানিয়েছেন তার 30 বছর বয়সে। হ্যাঁ, এইরকম করে শর্ট ফিল্মগুলো করে তারপরে 2004 সালে তিনি বানিয়েছেন দ্য ফেস ইউ ডিজার্ভ এই ছবিটা। কিন্তু প্রথম থেকেই দ্য ফেস ইউ ডিজার্ভ ছবিটা আমি আপনাদের এইটার বলার এক প্রকার প্রস্তুতি পর্বের জন্য আমি কদিন আগে এর মধ্যেও একবার দেখলাম, সেখানেও দেখলাম যে প্রথম ছবি আমাদের প্রত্যেকেই আমাদের ভেতরে একটা ফিল্ম সত্তা, ফিল্ম মেকার সত্তা থাকে অনেক সময়। ফিল্ম অ্যাপ্রিসিয়েট যারা আমরা করি, ফিল্ম চর্চা যারা আমরা করি, তাদেরকে যে আমার প্রথম ছবি আমি কীরকমভাবে বানাবো, সেখানে কী থাকবে, আমি কীরকমভাবে রাখবো, সে ছবির ক্যাটেগরিটা কী হবে, তার প্রকরণটা কীরকম হবে, আমি সেখানে কীরকম ন্যারেটিভ আখ্যানটাকে গড়ব, নির্মাণ প্রক্রিয়াটাকে আমি কী দিয়ে কীভাবে করব, তার প্রোডাকশন কেমন হবে, শুটিংয়ের মধ্যে আমি কীরকমভাবে কী করব। এই সব কিছুই তো আমাদের মধ্যে একটা স্বপ্ন আর একটা বাস্তবের মাঝামাঝি দোলাচলের মধ্যে একটা ক্রিয়া করতে থাকে। যদি আমরা প্রথম ছবিতেই দেখি, তারপরের ছবিতে দেখি দ্য ফেস ইউ ডিজার্ভের পরের ছবিটা আওয়ার বিলাভেড মান্থ ইন অগস্ট ছবিটা, দুটোর মধ্যে অ্যাজ সাচ কোনো মিল নেই। তারপরের ছবি 2012 টাবু, মানে 3-4 বছর পর একটা ছবি বানাচ্ছেন। আমার মনে হচ্ছে এই লোকটা তো কোনো খেইহীন, একটা দিশাহীন, কেমন ডিরেক্টর বাবা, তার তো একটা প্যাটার্ন থাকবে। আজ যখন তাকে আমরা একজন অতিয়ার বলে স্বীকার করি বা করছি, তাকে নিয়ে এত হই হল্লা হচ্ছে, আমরা কিন্তু সমস্ত সময় দেখবেন অতিয়ারদের মধ্যে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করি। আমাদের যে প্রিয় অতিয়ারই হন না কেন, আমরা তার মধ্যে হয় থিম্যাটিক অথবা তার নির্মাণের দিক থেকে, তার ব্যাকরণ শৈলীর দিক থেকে, তার প্রকরণগত দিক থেকে কোনো প্যাটার্ন খোঁজার চেষ্টা করি। আচ্ছা দেখি তো এই লোকটার ইউএসপিটা কী, এ কী বলতে চাইছে, এর প্রত্যেকবার ন্যারেটিভের মধ্যে কি আছে, এ কোনটাকে একটু পরের ছবিটাতে একটু ঘুরিয়ে দিল। কিন্তু আমরা সবসময় মিল খোঁজার চেষ্টা করি। আসলে তো আমরা একজন পরিচালকের যাত্রাপথের যে মাইল ফলক, এই একটা ছবি, একটা তিনি যেমন প্রেরণ, তার সঙ্গে সঙ্গে তো আমরাও একটু একটু করে শিক্ষিত হয়ে উঠি তার ছবির ব্যাপারে। স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা বাড়ে, আমাদের সেই ছবিটার প্রকরণ ব্যাকরণ নিয়ে আরেকটু হয়তো আকাঙ্ক্ষা তৈরি হয়। যখন সেই ফিল্মমেকার নিজে সজ্ঞানে সেই প্রকরণের আকাঙ্ক্ষাগুলো ভেঙে দেন, আমরা কিন্তু নিজেরাই একটু দর্শক হিসেবে খেই হারিয়ে ফেলি। মিগেল গোমেজ সেই ঘরানার ডিরেক্টর, তিনি সিনেমা তার কাছে একটা গেম। এবং দেখবেন আপনারা সুগুয়া ডায়েরিজ আজকে ছবিটা দেখবেন, আপনারা টাবু যদি দেখেন সেখানেও দেখবেন, আপনারা গ্র্যান্ড ট্যুর সদ্য দেখে এসেছেন নিশ্চয়ই 1 বছরের মধ্যে আপনাদের স্মৃতিতে যদি থাকে, বা আপনারা যদি অ্যারাবিয়ান নাইটস দেখে থাকেন 3 পর্বে ওর এপিক্যাল কমেডি, সেটাও যদি দেখে থাকেন, তাহলেও আপনারা বুঝবেন যে এই লোকটার আসলে ছকহীনতাটাই তার এক ধরনের ছক। আসলে তিনি গল্প খুব মন দিয়ে বলতে চান, খুবই। তার ছবিতে স্ক্রিপ্ট আছে, তার ছবিতে আখ্যান আছে, পুরো দস্তুর নিটোল নিখাত ন্যারেটিভ আছে। কিন্তু এই ন্যারেটিভ আমরা নানান দেশে, নানান কালে, নানান যুগে, নানান মহাদেশে, নানান সংস্কৃতিতে এক এক রকমের আখ্যান নির্মাণ, ন্যারেটিভের নির্মাণ দেখেছি। আমরা নিজেরা এশীয়, আমরা নিজেরা ভারতীয়, বা আমরা নিজেরা দক্ষিণ এশীয়, আমরা দক্ষিণ পূর্ব এশীয়, ভারতের মধ্যে আবার পূর্ব ভারতীয়। এই যে আমাদের ছোট ছোট একটার মধ্যে আরেকটার মধ্যে আরেকটার মধ্যে আরেকটার মধ্যে আস্তে আস্তে যে বৃত্তগুলো, এইগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা এক ধরনের আখ্যান নির্মাণ আমাদের নিজেদের মধ্যে ঢুকে গেছে, ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে, এশীয় হিসেবে, এশীয়র মধ্যে দক্ষিণ এশীয় হিসেবে, ইত্যাদি ইত্যাদিভাবে।
আবার ইউরোপীয় ছবি দেখতে গিয়েও কিন্তু আমরা সেই ইউরোপীয় আখ্যানের ঘরানায় চলে যাই। সেই ইউরোপীয় নির্মাণ আখ্যান বিরাট, নানান রকম ডিসপ্যারেট, নানান রকম, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। এশীয় ঘরানেও তো কত মিল নেই। আজকে আমাদের ছবি আর একজন থাই বলুন আকি চাটপং বিরাসে ঠাকুরের ছবির মধ্যে কি কোনো মিল আছে? একই তো সেই এশীয় ডিরেক্টর, কিন্তু কোনো কি মিল আছে? তা নেই। কিন্তু আমরা তো একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করি। মিগেল গোমেজ ইউরোপ থেকে আসছেন, ইউরোপের সমস্ত লিনিয়েজ তার মগজে, কিন্তু তিনি এদের কারো মতো নন। কারো সঙ্গে আপনি এদের তল পাবেন না। সোমেশ আমাকে বলছিলেন যে এই লেখাটা জমা দেওয়ার পরে যে যদি ওই জায়গাটাও একটু টাচ করা যায়, যেটা লেখাটার মধ্যে হয়তো আমি খুব একটাভাবে আনিনি, সজ্ঞানকৃতই আনিনি, যে পর্তুগিজ অন্য যে ফিল্ম মেকারদের ছবি আমরা দেখে এসেছি, যে 2-4 জনের ছবি পর্তুগিজ ফিল্ম মেকার বলে আমাদের একটা ঘরানা, যদি আমাদের একটা অদৃশ্য অ্যাবস্ট্রাক্ট ঘরানা আমাদের মগজে বাস করে, তার মধ্যে আমরা মিগেল গোমেজকে কোথাও প্লেস করতে পারি বা পারবো? তিনি কি তার পূর্বজদের প্রতিনিধি এ ব্যাপারে, নাকি তিনি একজন আইকনোক্লাস্ট? সেক্ষেত্রেও তিনি ভেঙে চুরে বেঁকে চুরে এসেছেন। যদি সত্যিই বলেন আমাদের পর্তুগিজ ফিল্ম মেকার বললেই আমাদের কার কথা মাথায় আসে? আমাদের হয়তো ম্যানুয়েল ডি অলিভেরার কথাই মাথায় আসবে। তিনি পর্তুগিজ সিনেমার, এবং আসলে পর্তুগিজ সিনেমার সেরকমভাবে নয়, ইউরোপিয়ান ঘরানার এক ঘরানার সিনেমারই তিনি একজন বিরাট বিপুল গ্র্যান্ডফাদার, তাই না? তিনি বেঁচেছেনও কত বছর, 108 না 10 বছর, 2015 সালে মারা গেলেন। 108 বছর বয়স পর্যন্ত ম্যানুয়েল ডি অলিভেরা ছবি বানিয়ে গেছেন। একটা সময়ে 80-র দশক থেকে তিনি ঠিক করেছিলেন প্রত্যেকটা বছর তিনি একটা করে ছবি বানাবেন, এবং তিনি প্রায় করে গেছেন ম্যানুয়েল ডি অলিভেরা সেই কাজটা। তিনি গ্র্যান্ড ওল্ড ফাদার অফ পর্তুগিজ সিনেমা বলা হয়। কিন্তু যেভাবে আমরা, ধরুন পেড্রো কোস্টা আর একজন পর্তুগিজ ফিল্ম ডিরেক্টর, সেই পেড্রো কোস্টা এখনও বেঁচে আছেন, তিনি এখন বেঁচে আছেন, দিব্যি বেঁচে আছেন, বহাল তবিয়তে আছেন, এবং তিনি একজন প্র্যাকটিসিং ফিল্ম মেকার মিগেল গোমেসের মতনই। ম্যানুয়েল ডি অলিভিয়ারের সঙ্গেও আপনি পেড্রো কোস্টার ছবির খুব একটা মিল পাবেন না। পেড্রো কোস্টার সঙ্গেও আবার মিগেল গোমেজ সমসাময়িক হয়েও, এই সময়েরই দুজন প্র্যাকটিসিং ফিল্ম মেকার হয়েও তুল্যমূল্য বিচারে কিন্তু খুব একটা কিছু ধরা পড়বে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু তার মেজাজ, স্পিরিট এক ধরনের, সেটা তো ছবির মেজাজ, ছবির স্পিরিট, কিন্তু গুণগত তুলনা হয় না আসলে। এইভাবে করে দেখবেন মিগেল গোমেসের ছবিতে, আমি এক্ষুনি বলবো 2-1টা ছবির রেফারেন্স তুলে ধরে, তিনি আসলে অনেক বেশি হলিউড দ্বারা প্রভাবিত। তিনি হলিউডের 30-40-এর দশকের যে কমেডিগুলো হতো না, রোম্যান্টিক কমেডি, আবার তার মধ্যে রোম্যান্টিক কমেডির মধ্যে ধরুন স্ক্রুবল কমেডি এক ধরনের কমেডি ছিল, যেটা কমেডির মধ্যে একটু ফার্সিক্যাল, একটু মজা করতো, একটু চটুলভাবে নিজেকে কমেডির মধ্যেই নিজেকে আবার স্যাটিরাইজ করতো, স্ক্রুবল কমেডি। হাওয়ার্ড হকস যে ধরনের ছবি বানাতেন, মিগেল গোমেজ অনেক ক্ষেত্রে বলেছেন, আমি আস্তেই পড়ছিলাম ট্রেনে আস্তে একটা ইন্টারভিউতে, যে আমি হাওয়ার্ড হকস দ্বারা খুব প্রভাবিত, আবার একই মানুষ ফ্লাহার্টি দ্বারাও খুব প্রভাবিত, একই মানুষ কুব্রিক দ্বারা খুব প্রভাবিত। এবার এইটা তিনি সমস্ত নানান ঘরানা, এবার এই নানান ঘরানাগুলোকে আপনি কিভাবে একত্র করবেন বলুন? এইগুলোকে কি ওরকমভাবে বলা যায় যে আসলে মিগেল গোমেসের ছবিটা এই রকম? এটা আরও বেশি বলবো না, আরও এই কারণ মিগেল গোমেস এখনো পর্যন্ত তার ছবির কেরিয়ারের পিকেই পৌঁছননি। ইনস্পাইট অফ বার্লিনার কান আমি বলবো, আমি তো পুরস্কারের এগুলোকে ধরবো না। একটা মানুষ সবে 6খানা ছবি বানিয়েছে, এবং তিনি কিন্তু এখনো বলে যাচ্ছেন যে আমি এখনো খুঁজছি আমার ফর্ম, আমার ব্যাকরণ, আমার থিম, আমার মেজাজ, এগুলোকে আমি খুঁজছি, এবং ওই খোঁজাটাই আমার খেলা, এবং ওই খোঁজাটাই আমার সিনেমা। আমি সেই সিনেমার মধ্যে সেই খোঁজাটাকেও পুরে দিচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি, যে কারণে আপনারা দেখবেন প্রত্যেকটা ছবি আসলে মেটা সিনেমা, মেটা ফিল্ম, প্রত্যেকটা ছবি আসলে মেটা বুক এক ধরনের, প্রত্যেকটা ছবি আসলে কমেডির মধ্যেও আরেক রকমের কমেডি। এই মেটা বলে যে উপসর্গটা আমরা অনেক সময় একটু ফ্ল্যাটলি চালিয়ে দিই নানান শিল্প মাধ্যমের ক্ষেত্রে, কিন্তু মিগেল গোমেসের ক্ষেত্রে সেটা খুব দারুণভাবে খেটে যায়। এটাই হয়তো আমরা অনেক ক্ষেত্রে ফিল্ম উইদিন আ ফিল্ম বলি। আপনারা সুগুয়া ডায়েরিজ ছবিটা আজকে দেখবেন, সেটা আসলে একটা পর্যায়ে গিয়ে আমরা আবিষ্কার করব যে সেটাও একটা ফিল্ম উইদিন আ ফিল্ম, কিন্তু এটা মিগেল গোমেজ সচেতনভাবেই এই খেলাটা খেলতে চান। কেমন? এটা তিনি খেলতে চান এভাবেই।
দ্য ফেস ইউ ডিজার্ভ তার প্রথম ছবি থেকেই এই খেলাটা তিনি শুরু করেছেন। যদি সেই ছবিটা আপনারা কেউ দেখেন বা আজকের এই অনুষ্ঠানের পরে গিয়ে ঘরে কোনো অবসরে যদি প্রথম ছবি দেখার একটা অন্য মজা থাকে তো একজন ডিরেক্টরের, যে দেখি তো এই কি বলতে চাইছে, দেখবেন একদম ডেড প্যান কমেডি একটা। Atende o telefone, liga ao sonotone. Tu já viste as horas, ainda demoras. Que queres que te faça? Uma estátua na praça, te ofereça uma taça, uma tarde de amoras. Mas não tive a culpa, não peço desculpa, amor. Relativizemos, ainda podemos fazer la fiesta. La fiesta. La fiesta. সেখানে একটা ছেলে আছে ফ্রান্সিসকো বলে, তার 30 বছরের জন্মদিন। সেই দিনটা, যে দিনটা আমরা পর্দায় দেখছি, তার সেদিন 30 বছরের জন্মদিন। সে একটা স্কুলে, বাচ্চাদের স্কুলে, সে একজন আর্ট টাইপের টিচার। আর্ট মানে আর্ট, অভিনয়, অমুক তমুক, মানে আমরা তাকে প্রথমেই দেখি সে ক্লাউনের ড্রেসে সেজে আছে বা চ্যাপলিনের মতো একটা ট্র্যাম্পের মতো ড্রেসে সেজে আছে, ওই হ্যাট, ওই অমুক তমুক, এরকম ঝকমকে পোশাক পরা এরকম। কিন্তু সে আর্ট টিচার, কিন্তু তারই স্কুলের ছোটদের তার একদম পছন্দ হয় না, সে একদমই পছন্দ করে না তার বাচ্চাদের। তাকে কমেডি করতে হচ্ছে, বাচ্চাদের মন ভোলাতে গিয়ে আমাদেরকে কমেডি করতে হয়, আমাদেরকে তাদের মতো করে আধোভাবে কথা বলতে হয়, যেমনভাবে আমরা বাচ্চাদের মতো করে কথা বলি বাচ্চাদের সঙ্গে। সেও তাই কথা, সে তা করতে চাইছে না, সে অপেক্ষা করে আছে সন্ধ্যে 6টায় কখন আমার 30তম জন্মদিনের পার্টি আছে, আমি সেখানে যাব। ইতিমধ্যেই তার শরীরটা একটু খারাপ করতে শুরু করে, তার হাঁচি হয়, কাশি হয়, যেন জ্বর আসছে এরকম একটা ভাব। এই করতে করতে গিয়ে আর জ্বর আসতে গেলে আমাদের শরীরটা খারাপ হলে আমাদের তো মেজাজটা খিচড়ে যায়। মেজাজ তার এমনিতেই খিচড়ে, সেটা হচ্ছে বাচ্চাদের স্কুলের টিচার, কিন্তু বাচ্চাদের পছন্দ করে না। তদুপরি তার জ্বর আসছে, শরীর খারাপ হচ্ছে, সে আরও খেকিয়ে দেয় তার বাচ্চাদের। এবং তাতে কি হয়, ওই স্কুলেরই তার সহকর্মী আরেকটি টিচার, একটি মেয়ে, তারই প্রেমিকা, পরে আমরা জানতে পারি ভেরা, তার সঙ্গে তার একটা কথা কাটাকাটি এসে বলছে, দাও তোমার পার্টিতে যাবো না, যা বলে ভাগ, সে চলে যায়, প্রেমিকা চলে যায় এবং সে একা পড়ে যায়। একা পড়ে গিয়ে সে চলে আসে তার বাড়িতে। সেই বাড়িটা একটা কান্ট্রি হাউস আমরা দেখি, আর যেই না সেই কান্ট্রি হাউসের মধ্যে সে ঢুকে পড়ে, গ্রামের মধ্যে একটা বাড়ি, তারপর একটা অদ্ভুতভাবে এতক্ষণ আমরা সিনেমাতে যা দেখলাম, একটা অন্য রকমের কমেডি এবং তার কমেডিকে বিট করা অন্য একটা ট্র্যাজি কমেডি করছে, এইবার সম্পূর্ণ একটা রূপকথা হুড়মুড় করে ঢুকে পড়ে ছবিটার মধ্যে। কেন? জ্বর গায়ে আমরা অনেক সময় একটু ঘোরের মধ্যে থাকি, একটু আচ্ছন্ন হয়ে যাই, আমাদের চেতনাটা একটু কেমন যেন একটু জড়িয়ে মরিয়ে যায়। আমরা এবার যেন ফ্রান্সিসকোর সেই চেতনাটা আসলে দেখতে থাকি, এবং এতক্ষণে আমরা একটা থার্ড পার্সন ন্যারেটিভ দেখছিলাম পর্দাতে। ফ্রান্সিসকো সেখানে একজন চরিত্র, ভেরা একজন চরিত্র, তার স্কুলে যে নাটকটা হচ্ছে, বাচ্চারা সেখানে দেখবেন স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস অভিনয় করে সেইখানে মঞ্চে, সেটা তারা এক একটা চরিত্র। কিন্তু যেই আমরা অসুস্থ ফ্রান্সিসকোরকে নিয়ে তার খামার বাড়িতে ঢুকে পড়লাম, তার বাগান বাড়িতে ঢুকে পড়লাম, তার গ্রামের বাড়িতে ঢুকে পড়লাম, হঠাৎ করে আমরা দেখি পুরো ছবিটা ফ্রান্সিসকোর ন্যারেটিভে চলে আসে, মানে ন্যারেশনে চলে আসে, ভয়েস ওভারে চলে আসে। আমরা হঠাৎ করে বাকি ছবিটা ফ্রান্সিসকো ন্যারেশনে শুনতে পাই। আমরা যেন বুঝতে পারি একটু পরে যে এক্ষুনি তো দেখছিলাম ফ্রান্সিসকো এসে এখানে শুলো, তারপরে কি হলো, হঠাৎ করে দেখি সেই বাড়িরই নানান ঘর থেকে 7খানা ছেলে বেরিয়ে আসে, নানান বয়সের, অল্প বয়সের ছেলে, মানে তরুণ আর কি। তারা সেই 7খানা তরুণ যেন সেই বাড়িতেই থাকে, সেই বাড়িতেই ঘুমায়, সেইখানেতেই তর্ক করে, সেইখানেই ঝগড়া করে। বাড়ির বাইরে বাগান আছে, সেখান থেকে ফল পেড়ে আনে, বা একটা বন্দুক আছে, সেই বন্দুক থেকে পাখি মারতে যায়। এরা কোথা থেকে চলে এলো? এবং তারপর একটা ন্যারেশনে আমরা শুনতে পাই যে আমাদের এই 7জনকে, তোমাদের এই 7জনকে কিন্তু আমাকে দেখতে হবে। আমাকে দেখতে হবে মানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। কেন? আমি তো অসুস্থ। তার মানে তখন আমরা বুঝতে পারি, আরে কি হলো ব্যাপারটা, এক্ষুনি তো একটা অন্য ছবি দেখছিলাম, তার মধ্যে এখানে আবার আমি অসুস্থ, তোমাদেরকে আমাকে দেখতে হবে, এসব কি? তখন আমরা বুঝতে পারি, ও হরি, আমরা ঢুকে পড়েছি আসলে ফ্রান্সিসকোর মাথার মধ্যে, মনের মধ্যে, তার সাইকির মধ্যে।
এবং ওই যে 7খানা ক্যারেক্টার তারা আসলে একদম না ডেডপ্যান কমেডি, আবার ওই সেই 30-40-এর দশকের ওই কমেডির মতো ইয়ে করতে থাকে, অদ্ভুতভাবে তাদের চলাফেরা, অর্ধেকভাবে রিপিটেটিভ কথাবার্তা বলা, সেই রকমভাবে তারা কথা বলে, সেই রকমভাবে অদ্ভুতভাবে তারা ক্রিয়া করে, নানান রকম কাজ করে। এবং আসলে আমরা বুঝতে পারি ওই জ্বর গায়ে আমাদের অনেক সময় মনে হয় যে দূর এই সময় যদি আমাকে একটু অমুক এসে অমুক বলে একটু জোক শোনাতো, অমুক যদি সেরকম করে একটু আমাকে একটু স্যুপ বানিয়ে খাওয়াতো, ওরকম যদি এসে একটু এরকম তেড়ে ফুড়ে একটা লোক এসে যদি আমাকে, একটা বন্ধু এসে আমাকে একটু চাঙ্গা করে দিত। এই যে অমুক 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 সত্তাগুলো, আমারই 7খানা ডিফারেন্ট সত্তা আমি আসলে প্রজেক্ট করে তৈরি করছি ওই 7খানা চরিত্র। কিন্তু এটা এখন আমি আপনাদেরকে যেভাবে খুব সহজভাবে ব্যাখ্যার মতো বলে দিচ্ছি, ছবিটা দেখতে গিয়ে তা বোঝা যায় না। ছবিটা দেখতে গিয়ে মনে হয় বাহ, এ তো বেশ একটা ছবির মধ্যে ছবি, ফিল্ম উইদিন আ ফিল্ম অন্যরকম শুরু হয়ে গেল। যদিও এখানে ফিল্ম উইদিন আ ফিল্ম ওইভাবে নেই, ফিল্ম উইদিন ফিল্মে তো সবসময় ক্রুটাকে দেখা যাবে, একটা ছবির মধ্যে আর একটা ক্রু আছে, পরিচালক আছে, অমুক আছে, তমুক আছে, দেখা যাবে। এখানে তো দেখা যায় না, তারা অদৃশ্য। কিন্তু ফ্রান্সিসকোই যেন এখানে একজন ডিরেক্টর হয়ে গেছে এবং তারই ন্যারেশনে আমরা বাকি ছবিটা শুনতে এবং দেখতে পাই। এবং ওই 7খানা সত্তা তারা যেন আসলে ওই যে একটু আগে ফ্রান্সিসকো তার নিজের স্কুলে স্নো হোয়াইট অ্যান্ড দ্য 7 ডোয়ার্ফস দেখে এসেছিল, যেন এখানে সে স্নো হোয়াইট হয়ে গেছে। আর 7 ডোয়ার্ফসের যে চরিত্র বৈশিষ্ট্যগুলো আসলে যেন ওই 7খানা চরিত্রের মধ্যে চালিয়ে গেছে। তার মানে আসলে মিগেল গোমেজ চাইছেন আমি দেখাতে চাইব ফিল্ম আসলে বেসিক্যালি এটা রূপকথা। ফিল্মের মধ্যে আমরা সবসময় আমরা বলি তো গল্প কোথায় ভাই, গল্প না থাকলে আমরা খুব রেগে যাই ছবিতে, তাই তো? এই কি গল্প টল্প নেই, কোনো কিছু নেই, ন্যারেটিভ নেই, এসব বললে আমরা রেগে যাই। সেই সমস্ত ছবি টবি থাকলে কি দেখালো হাবি জাবি ছাই বুঝতে পারি না। গ্র্যান্ড ট্যুর দেখেও আমাদের অনেকের কিন্তু এটা হয়েছিল গত বছর। কি এক ফাঁকে, আমি পরে আসছি গ্র্যান্ড ট্যুরে, কিন্তু কি একবার ডকুমেন্টারি টাইপের ফুটেজ দেখাচ্ছে, তারপরে আবার একটা গল্প হয়ে গেল, এইসব কী কথা? আমরা সবসময় একটা গল্প দেখতে চাই এবং গল্পটা কিন্তু আমরা আসলে যদি সেটা অ্যারিস্টোটেলিয়ান ইউনিটিতে হয়, মানে আদি মধ্য অন্ত এইভাবে হয়, তাহলে সবচাইতে ভালো। ওকে, ইনমিডিয়াস রেস বলে একটা কথা আছে সাহিত্যে, মানে হঠাৎ করে মাঝখানে শুরু হয়ে যাওয়া, যেটা এখন আমাদের ন্যারেটিভের কাছে জল ভাত, সিনেমার ন্যারেটিভে। আমরা অনেক সময় দেখি সিনেমা মাঝখানে শুরু হচ্ছে, তারপরে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, অনেক সময় ফ্ল্যাশ ফরওয়ার্ডে নিয়ে যায়, সামনে নানান রকম কিছু হয়। এইগুলো এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু মানুষের ব্রেনটা যেভাবে কাজ করে তাতে অ্যারিস্টোটেলিয়ান ইউনিটি সবচাইতে সহজ। যে আমি একটা গল্প বলবো, গল্পটা শুরু হবে, গল্পটা ভাই এগোবে, গল্পটা ভাবা একদিনে শেষ হবে, একটা জায়গায় গিয়ে শেষ হবে। এর থেকে এই ফর্মুলাতেই তো 90-99% মানুষ করে কমে খাচ্ছে ফিল্মের জগতে, ইয়েতে। মিগেল গোমেজ বলেন, কে বলেছে তোমাকে ওই রকমভাবে যে আমি গল্পটা যে তোমাকে যেভাবে বলছি সেইটাও সিনেমা, সেই জিনিসটাও আমি পর্দার মধ্যে আনবো কোনো না কোনোভাবে, কোনো ছবিতে আনবো ওইভাবে যে এক্ষুনি তুমি স্নো হোয়াইট আর 7 ডোয়ার্ফসের গল্প দেখছিলে, তারপরে দেখলে 7খানা চরিত্র থেকে ব্যাঙের মতো থপ করতে করতে এগিয়ে এলো এবং তারা নানানভাবে নানান রকম কথাবার্তা বলে যাচ্ছে, নানান কাজ করছে, এই করছে সেই করছে। তুমি এবার এদের মধ্যে দেখো, এইটাই হচ্ছে সিনেমা। মানে সবসময় নাটকে ব্রেস্ট যে বলেছিলেন এলিয়েনেশন এফেক্ট, একসময় কথা নাটক করতে করতে চরিত্র আমাদের সামনে দাঁড়িয়ে কি কেমন লাগছে আপনাদের নাটকটা এই বলে হঠাৎ করে ফোর্থ ওয়ালটা ভেঙে দেবেন এবং আমরা নাটকের মধ্যে ঢুকে পড়বো। এটা তার থেকেও এক ধাপ এগিয়ে, কারণ নাটকের মধ্যে তো নাটক তৈরি করাটা দেখা যায় না সব সময়, তাই না? নাটকের আলোটা জ্বলছে, আলোর লোকটা কিন্তু আলোটা নিভিয়ে এসে নিচে এসে বলতে পারে না কি কেমন লাগলো আপনার আলোটা করলাম, এটা বলা যায় না, কারণ নাটকটা তাহলে বন্ধ হয়ে যাবে। কিন্তু সিনেমায় সেটা করা যায়। সিনেমা এত সুন্দর কৃত্রিমভাবে সেই সেটটা, স্টেজটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে যে তার মধ্যে আমি সিনেমাটোগ্রাফারকে দেখিয়ে, তার সঙ্গে চলচ্চিত্রকারের বা ফিল্ম মেকারের যদি তর্ক হয় সেটা দেখিয়ে, আমি এমনকি প্রডিউসারকে পর্যন্ত এনে তাদের মধ্যে ঝগড়া এনে দেখিয়ে আমরা এসব দেখাতে পারি। এবং সেই দেখানো, সেই ঝগড়া, তার মধ্য দিয়েও একটা কমেডি জীবনের বা একটা ট্র্যাজেডি বেরিয়ে আসতে পারে, যেটা আসলে জীবনেরই কথা এবং সেটাই আসলে সিনেমা। এটা মিগেল গোমেজ বলেন। যেমন তার পরের ছবি ইন দ্য মান্থ অফ অগাস্ট, আওয়ার বিলাভেড মান্থ অফ অগাস্ট, এই ছবিটাতে তিনি তাই করেছেন। এইখানটাতে যদি আপনি দেখেন এই ছবিটা, সেখানে গিয়ে দেখবেন একটা ফিল্ম ক্রু পর্তুগালের একটা গ্রামের অঞ্চলে এসেছে, খুব সুন্দর একটা খুব সিনিক বিউটিওয়ালা একটা গ্রামে এসেছে একটা ছবি তৈরি করতে।
সেই ছবিটা কি ছবিটা তৈরি করতেছে সেটা প্রথমে বোঝা যায় না। প্রথমে দেখা যায় গ্রামের মানুষ তারা থাকে খুব সুন্দর, তাদের সিনিক বিউটি, কিছু কিছু লোককে দেখায় সেখানে একটা মেলা হচ্ছে, সেই মেলাটা ধরে, মানে যেন একটি ওইখান থেকেই কোনো ছবি বেরিয়ে আসতে চাইবে। আমরা প্রথমে সেইগুলো দেখতে থাকি যে আচ্ছা এই একটা মেয়েকে দেখা যাচ্ছে নির্ঘাতেই আমাদের নায়িকা, এখান দিয়ে এই লোকটাকে দেখাচ্ছে, এই লোকটা হয়তো আমাদের একটা কোনো চরিত্র। ও মা, একটু পরে সেসব কিসব করতে গিয়ে তারপর দেখা যায় যে ফিল্ম ক্রু তারা কোথা থেকে বসে বসে, আমরা বুঝতে পারি না প্রথমে ফিল্ম ক্রু, একজন লোক, সে লোকটা আসলে মিগেল গোমেজকেই, সেই মিগেল গোমেজকে দেখা যায় তার প্রযোজকদের সঙ্গে আলাপ করছে এবং তারা বলছে যে এই তুমি ছবি করবে কবে, এখানে যে এসছো আমার টাকা পয়সা খরচ করতে, কোথায় কি করছো? তখন আমরা দেখি ও আচ্ছা এখানে আসলে একটা ছবি হবে, আচ্ছা ছবিটা তার মানে নিশ্চয়ই এখানেই হবে, এই গ্রামটাতে হবে। তখন আমরা কিন্তু আমাদের অজান্তেই ছবির মধ্যে ছবিতে ঢুকে পড়েছি এবং তখন আমরা দেখি যে আসলে এসেছে, এরা একটা হরর ফিল্ম শ্যুট করতে এসেছে খুব সুন্দর সিনিক বিউটিওয়ালা একটা গ্রামে, যেটা ইটসেলফ একটা কমেডি। হ্যাঁ, আপনি যদি খুব সুন্দর একটা ইটালির একটা দারুণ পিয়াজায় গিয়ে আপনি যদি বলেন যে এখানে আমি একটা ড্রাকুলা বানাবো, ড্রাকুলা বানাবেনি, বানাতেই পারেন, কারণ ড্রাকুলা তো রোমানিয়ার সেরকম সুন্দর জায়গাতেই ছিলেন, সেটা কথা নয়, কিন্তু স্টিল সেরকম ওরকম সিনিক বিউটির জায়গা একটা হরর ফিল্ম, সেই হরর ফিল্মটা আবার কি নিয়ে? লিটল রেড রাইডিং হুড। এইখানে আমরা একটা প্যাটার্ন, আমি বলছিলাম না যে প্যাটার্ন আমরা খোঁজার চেষ্টা করে, এই লোকটা, এই ডিরেক্টরটা সব সময় ফেবল বা রূপকথাকে নিয়ে একটু লোফালোপি করে। সে কখনো এই রূপকথাগুলো কিন্তু আমাদের চিরন্তন রূপকথা। দেখুন লিটল রেড রাইডিং হুডের গল্প কিন্তু আমাদের নানানভাবে, আমাদের কিন্তু আসলে কালেকটিভ আনকনসিয়াস, এটা আমাদের রূপকথাতেও আছে। লিটল রেড রাইডিং হুডের গল্প কি? সেই বাচ্চা মেয়েটা যে একটা লাল রঙের এরকম হুডওয়ালা একটা পোশাক পরে থাকে, আর তার ওই পিঠে বা কি হারিয়ে যায় বা খাবার হারিয়ে যায় বনে জঙ্গলের মধ্যে, এবং তার মধ্যে একটা উল্ফ চলে আসে, সেই উল্ফটা বলে এই তো একটা বাচ্চা মেয়ে পেয়েছি, তোকে তো আজ আমি খাবো। এ তো আমাদের ঠাকুরমার ঝুলির গল্পেও আছে। নেকড়ে বা বাঘ বা অমুক শেয়াল বলে যে এই তো ছোট বাচ্চাকে পেয়েছি, একে তো আমি খাবো। তারপরে সেই বাচ্চাটার একটা ঠাকুমা, বনের মধ্যে কোনো একটা বাড়ি থাকবে কুটির, সেই কুটিরে তার ঠাকুমা থাকবে। কেন যে তার ঠাকুমা হঠাৎ করে বনের মধ্যে কুটিরেই থাকবে আমাদের কোনো জানা নেই। ঠাকুমারা সবসময় যেন ওল্ড এজ হোমে থাকবে এবং সেটা হবে সবসময় একটা শহর থেকে দূরে একটা ওই রকমভাবে ঘন বনের মধ্যেই, এবং নেকড়ে গিয়ে বা উল্ফ গিয়ে আগে ঠাকুমাকে গপ করে খেয়ে তারপরে নেকড়ে সেজে ওই ঠাকুমা সেজে শুয়ে থাকবে মুড়ি দিয়ে, এবং তখন লিটল রেড রাইডিং এসে ঠোকাঠুকি করবে যে খোলো খোলো ঠাকুমা আমি এসছি বলে, ও খুলবে, বাবা দরজা খুলে আয়, ওরকম ঠাকুমার মতো গলা নকল করে বলবে, করে। আমরা লিটল রেড রাইডিং হুডের যে গল্প, রূপকথা যেটা, এইটা এরা করতে এসছে, একটা হরর ফিল্ম করতে এসছে, কিন্তু সেই ছবিটা হয়ই না। তার বদলে কি কেন হয় না? কারণ প্রযোজকের সঙ্গে ঝামেলা। ঠিক কি যে ঝামেলা সেটাও ঠিক পরিষ্কার নয়, কিন্তু আমরা দেখতে পারি ওই ছবিটা গোল্লায় গেছে। আর এরা কি করছে? পরিচালক মানে মিগেল গোমেজ নিজে, তিনি সমস্ত ছবিতে আছেন প্রায়, তার নিজের, তার ফিল্ম ক্রু সমেতই আছেন প্রায় সব ছবিতে। তার যে টানা যে সিনেমাটোগ্রাফার রুই পোচাস, তাকে আমরা দেখতে পাই তার প্রায় সব ছবিতেই তিনি ক্যামেরা করছেন। তার যে আমরা সুগুয়া ডায়েরি, সেই ছবিতে তার কো ডিরেক্টর মরিন, তার নিজেরই বউ, সে মরিনকেও আমরা দেখতে পাই এখানে অনেকটা সময়। তার প্রোডাকশন ডিজাইনারকে আমরা দেখতে চাই, সাউন্ড ম্যানকে আমরা দেখতে পাই। এরা সবাই মিলে ওই গ্রামটা শ্যুট করা শুরু করে, যে আচ্ছা দেখি এইখান থেকে এরা একটা মেলা টেলা করছে, গিটার বাজিয়ে কে গান গাইছে, এখান থেকে কিছু একটা গল্প বেরিয়ে আসে কিনা। Com a minha guitarra percorri mundo e com ela conheci coisas tão bonitas por lá que a vida tem. Que bonecas lindas namorei, certas eu confesso que chorei, mas ficar nunca foi muito para mim. Sou assim. Adeus amor, mas tenho um mundo à minha espera, e a primavera pode acabar. Adeus amor, eu ando à roda com o mundo, sou vagabundo, não vou parar. এবার কিছু একটা গল্প বেরিয়ে আসে কিনা, মানে আখ্যান আর আখ্যানের নির্মাণ, সেটা ছবির মধ্যেই ঘটে, ছবি চলতে চলতেই ঘটে, এবং সেটাই ছবি। মানে ৯৯% ক্ষেত্রে আমরা আসলে আখ্যানের নির্মাণটা দেখতে রাজি হই না ছবির পর্দায়, আমরা শুধু আখ্যানটুকুই দেখতে আসি ছবিতে। কিন্তু এই ডিরেক্টর বলবেন না বাপু,
আমার ক্ষেত্রে ফিল্মের ন্যারেটিভ আর সেই ন্যারেটিভটা বানানোর যে গল্পটা সেটাও সমান গুরুত্বপূর্ণ, সেটাও আমি তোমাকে দেখিয়েই ছাড়বো। কারণ আমার কাছে সিনেমা মানে সিনেমার প্রসেসটাও, তোমাকে এটাও বুঝতে হবে যে সিনেমার প্রসেসটাও কীরকম কমিক বা কীরকম ট্র্যাজিক বা কীরকম প্যাথেটিক, অনেক সময় এর মধ্যে প্যাথসও আছে। এবার এর মধ্যেই আমি কখনো আমার ফেবল নিয়ে কথা বলবো, রূপকথা নিয়ে কথা বলবো, ফেয়ারি টেল নিয়ে কথা বলবো, কখনো আমি আমার একেবারে রূঢ় কর্কশ সমাজ বাস্তবতা নিয়ে কথা বলবো। যেমন আমরা আজকে গ্র্যান্ড ট্যুর নিয়ে এত কথা বলছি, কি সে গ্র্যান্ড ট্যুরের বীজ অনেক আগেই তিনি অ্যারাবিয়ান নাইটসের 3টে পর্বে বলেই গেছেন। অ্যারাবিয়ান নাইটসে আমরা সবাই অ্যারাবিয়ান নাইটসের গল্প জানি, শাহজাদের গল্প, সেই তো রূপকথা। শাহজাদের বিয়ে হয়েছে রাজকুমারের সঙ্গে বা রাজার সঙ্গে, কিন্তু রাজা এমন মিসোজিনিস্টিক বা এমন তার নারী বিদ্বেষ বা এমন একটা ঘটনায় সে এমন ক্ষিপ্ত যে সে বিয়ে করবে এবং বউকে দিনে রাতের শেষে রাত পেরোলে মেরে ফেলবে, তার গর্দান নেবে। এই তো অ্যারাবিয়ান নাইটসের গল্প। সেইটাকে শাহজাদে কি করে পোস্টপোন করে, পোস্টপোন না ডেফার করে, ক্রমশ ডেফার করে। সে প্রত্যেক দিন তার স্বামীকে, রাজাকে প্রাণ রক্ষার জন্য একটা করে গল্প ফাঁদে। সেই গল্পটা সামনে এগোতে 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 এমন ক্লাইম্যাক্সের জায়গায় গিয়ে রাতটা বুঝে সে শেষ করে। যখন রাজা বলে কি হলো এরপরে, এরপরে কি হবে বলে সে তখন বাকি গল্প শুনতে বলছে, না রাজা ভোর হয়ে গেল, এখন তো আপনি আমাকে মেরে ফেলবেন, আমি আর কি করে আপনাকে গল্পটা শোনাবো। না 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 না, ওই গল্পটা না শুনে তুমি যাবে না বলে দ্বিতীয় দিন গল্পটা চলে। এইভাবে অ্যারাবিয়ান 100,001 নাইটস পার হয় এবং শেষ পর্যন্ত শাহজাদের প্রাণ রক্ষা হয়। তাই তো, এটা তো একটা ট্রোপ। এবার এই ট্রোপটাকে, এই এই কলটাকে, এই কৌশলটাকে, এই গিমিকটাকে মিগেল গোমেজ চূড়ান্তভাবে ব্যবহার করেন অদ্ভুতভাবে। আপনারা দেখবেন যদি 3টে পার্টের ছবি, তো এই ছবিটা দেখবেন তিনি পুরোটা এনে ফেলেন তার প্রেজেন্ট ডে লিসবনে, তার নিজের দেশের নিজের রাজধানী শহরে, এমন একটা সময়ে যেটা পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি এবং সোশ্যালি একটা খুব টালমাটাল সময়। আমরা পর্তুগালের ইতিহাস আমাদের বাঙালি হিসেবে আমরা খুব একটা ভাবিত নই, জানিও না, বা পর্তুগালে খুব একটা কিছু এমন কিছু আমরা ঘটেছে বলেও আমাদের লাস্ট কিছু মনে পড়ে না, আদার দ্যান রোনাল্ডো অ্যান্ড স্টাফ। সুতরাং আমরা পর্তুগালের ইতিহাস নিয়ে খুব ভাবিত না। কিন্তু যেমন আমাদেরও অর্থনৈতিক মন্দাটন্দা এর মধ্যে অনেকবার গেছে এসেছে, গত এই 21 শতাব্দীতে এই 25 বছরের মধ্যেও এসেছে। আমরাও নোটবন্দির মধ্য দিয়ে গেছি এবং তার সেই সময় একটা বিরাট টালমাটালের মধ্য দিয়ে গেছে। এখন আমরা ইন রেট্রোস্পেক্ট সেগুলোকে দেখে বুঝতে পারি 2010 অনওয়ার্ডস পর্তুগালে কিন্তু এরকম একটা ভয়ঙ্কর আসলে অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এমন দেশটা এত ঋণগ্রস্ত হয়ে গেছিল, সে আর IMF এর কাছ থেকে ঋণ নিয়ে একটা বেল আউট নিয়েছিল। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বা যারা ইউরোপিয়ান, যে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের কাছ থেকে প্রচুর ডলারের, আমি ডলারই বলছি বা ইউরো যাই হোয়াটএভার, ঋণ হয়ে গেছিল। মানে বেল আউট করা, যেটাকে বলে ইকোনমিক্সের পরিভাষায়, বেল আউট করতে হয়েছিল, গোটা দেশটাকেই বেল আউট করতে হয়েছিল, তা না হলে দেশের পুরো অর্থনীতি ভেঙে পড়বে, এরকম একটা সময়। এবার যখন আপনি ঋণ নিয়ে চালান, তখন তো আপনাকে ঋণটা তো একসময় রিপে করতে হবে। সরকার সেটা সবসময় কিভাবে রিপে করবে, তার নিজের কস্ট কাটিং মেথড দিয়ে। এটা খুব সহজ হিসাব। সেই কস্ট কাটিং মেথডগুলো কিভাবে আসবে? আপনার নাগরিকদের বলা হলো নানান অস্টিয়ারিটি মেথডস ফলো করতে। সেই অস্টিয়ারিটি মেথডস কি? প্রচুর ট্যাক্স বসানো হলো, আবার নাগরিকদের যা কিছু সাবসিডি সেগুলোকে সব বিসর্জন দিতে হলো, অমুক তমুক, এরকম করে নানান রকম সবগুলো ইকোনমিক্সের পে ডাউন, কাট ডাউন। এবং জানেন যে ইকোনমিক্সের কাট ডাউন হলে সেগুলো তো সোশ্যাল ব্যবস্থার উপর এসে সরাসরি আঘাত করে, পরিবারের উপর এসে সরাসরি আঘাত করে, একটা মানুষের আয় রোজগার তার উপরে আঘাত করে। এবং এই যে সময়টা, তখন লিসবনে মানুষের হাহাকার, হ্যাঁ, এবং স্বাভাবিকভাবেই সেই জিনিসটা মানুষ সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে চাইছিল, গানে, সাহিত্যে, সিনেমায়। আপনারা যদি হোসে সারামাগোর উপন্যাস পড়েন, হোসে সারামাগো তো পর্তুগালেরই একজন বিশ্ববন্দিত লেখক। এই সময়ে যদি আপনারা এই 2010 অনওয়ার্ডস হোসে সারামাগোর লেখা পড়েন, আপনি দেখবেন সেইখানেও কিন্তু এই মেল্ট ডাউনের, লিসবনের মেল্ট ডাউন বা পর্তুগালের এই ইকোনমিক মেল্ট ডাউন, তারও কিন্তু একটা বিপুল লেখাপত্র এই সময় লেখা হয়েছিল।
তো সাহিত্য যেভাবে রেজিস্ট করতে চাইছে, সবসময় এটা ক্রিটিক্যাল টাইমসে শিল্প সবসময় রেজিস্ট করতে চায়, হয় কখনো যদি সে নিজে ভালো থাকার জন্য রেজিস্ট করতে চায়, আর কখনো বিপ্লবটার জন্যই রেজিস্ট করতে চায়। তো এই সময়ে এই মিগেল গোমেসের এই 3 পার্টের 3টে ছবি, তিনি আসলে তার এসকেপ রুটটা অ্যারাবিয়ান নাইটস, কিন্তু তার পাত্রপাত্রীরা, চরিত্ররা ঘুরে বেড়াচ্ছে সেই সময়ের ইকোনমিক মেল্টডাউনের লিসবনে। এবং ওই সময়ে যে মানে আর্থিক আর্থসামাজিক যা যা কিছু অপ্রাপ্তি, সেগুলো যেন তারা পুষিয়ে নিতে চাইছে বা দেখে নিতে চাইছে রূপকথার আয়নায়। দেখবেন যখন একটা নিদারুণ রূঢ় কর্কশ সত্য আসে আমাদের সামনে, খুব প্রিয়জনের মৃত্যু খুব সমাসন্ন, আমরা সেটাকে ডিনায়াল মোডে চলে যাই, আমরা সেটাকে অ্যাড্রেস করতে চাই না। ঠিক সেরকম একটা গোটা জাতি যেন একটা ডিনায়াল মোডে চলে গেছে এবং সে আসলে রেজিস্ট করতে চাইছে সাহিত্য দিয়ে, গান দিয়ে এবং সিনেমা দিয়ে, নাটক দিয়ে। এই সময় সেটা 2010 থেকে 2015 কয়েক বছর, যেটা তারপর আস্তে আস্তে পর্তুগাল গত কয়েক বছরে কাটিয়ে উঠেছে। এটা ফুটবল জগতেও বিরাট তখন প্রভাব পড়েছিল 2010-15 এই সময়টাতে। এবং জানবেন যে আমাদের মিগেল গোমেস লিসবনের ছেলে হলেও তার একটা বিরাট বড় অংশ কেটেছে পোর্তো শহরে, এবং পোর্তো বিরাট বড় একটা ফুটবলের মানে একটা হাব, একটা জায়গা। পোর্তোর ফুটবল টিম একটা বিরাট দারুণ বিখ্যাত ফুটবল টিম, তাদেরও একটা বিরাট মেলডাউন এসেছিল এবং নানান কিছু এসেছিল। সুতরাং সবাই সবার জায়গা থেকে রেজিস্ট করার চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে। এবং মিগেল গোমেসের আরাবিয়ান নাইটস সেক্ষেত্রে একটা রূপক, চূড়ান্ত রূপক হয়ে উঠল একটা রেজিস্টেন্সের। A ruindade dos homens maus é muitas vezes vista como uma coisa épica conduzida por ocultos e demoníacos poderes. Mas quem conhece sacanas como Simão Sem Tripas sabe que o mal é apenas uma tendência extremada para o egoísmo. São homens que não negociam, vão em frente. Mas nada disto lhes parece grave. Se permanecem indiferentes ao mundo, reconhecem com justiça que o mundo também não desliga grande coisa. Pode perfeitamente dispensá-los. হ্যাঁ, যেন যে কারণে মিগেল গোমেসের আরাবিয়ান নাইটসকে বলা হয় একটা নাগরিক ফেবল, একটা আরবান ফেয়ারি টেল। এবং এইটার এক এবং একমাত্র কাউন্টার পার্ট যেন ওই 1001 নাইটসই হতে পারত। কয়েক বছর ধরে চলা ইকোনমিক মেলডাউন বা ওই রকম টালমাটাল, সেটা যেন ওই অ্যারাবিয়ান নাইটসের ওই 1001 নাইটসের মতনই। মানে তারা যেন বারবার ডেফার করার চেষ্টা করছে, যত আমি আমার রিপেটা, এই ঋণ আমাকে শোধ করতে হবে, মাথার ওপর যে বিরাট চাপ, এই বিরাট প্রত্যাশার চাপ, ঋণের চাপ, এটা আমি যত ডেফার করতে পারি, যে আচ্ছা ঠিক আছে কালকে তুমি এসো, বা কালকে আমি তোমাকে দেবো টাকাটা, বা কালকে, টুমরো নেভার কামস, এইরকম একটা ব্যাপার আর কি। সেই রকম ভাবে মানুষ চাইছিলেন। এই জায়গাটা উনি ধরতে চেয়েছেন অ্যারাবিয়ান নাইটস। সুতরাং এই মানুষটার সঙ্গে সবসময় শুধু আখ্যান নয়, আখ্যানের সঙ্গে কখনো প্রাচীন, সুপ্রাচীন মিথ, মিথ্যা, আনরিয়ালিটি, ফেবল, ফেয়ারি টেল এবং রিয়ালিটি, আমার একদম ঘরের পাশের ডার্ক স্টার্ক নেকেড রিয়ালিটি, দুটোর মধ্যে তিনি একটা ব্রিজ গড়তে চান। এবং সেই ব্রিজটা কি করে গড়ছেন সেটাও বলেন যে আমি সিনেমাতে দেখাবো। আমরা সচরাচর সবসময় এটা সিনেমার ব্যাকগ্রাউন্ডে রেখে দিই, যে আচ্ছা বাবা, সিনেমাতে তুমি একটা উইশ ফুলফিলমেন্টের জায়গা, তুমি বাবা নিজেই বাস্তবে কত ঘা ফা খেয়ে আছো সংসারের জড়জালায়, তোমাকে আমি এখানে আবার কেন ঘা ফা খাওয়াবো। কিন্তু বলেন না, এই প্রসেসটাও তোমাকে দেখতে হবে। তারও আগে একটা তিনি ছবি করেছেন টাবু নামে, যেই টাবুটা আসলে মুরনাওয়ের যে এক ছবি ছিল টাবু, 1930-31 সালের যেটা সাইলেন্ট ফিল্ম বিখ্যাত, সেই মুরনাওয়ের ছবির প্রতি নামেরই শুধু ট্রিবিউট, আর না শুধু নামে ট্রিবিউট, সেখানেও তার একটা ট্রিবিউট আছে। তিনি পর্তুগালের একটা কলোনিয়াল খুব ডার্ক পাস্ট আছে। প্রত্যেকটা ইউরোপিয়ান নেশনের মতোই পর্তুগালেরও একটা ডার্ক পাস্ট আছে, এই কলোনিয়াল পাস্ট। এবার আমরা অনেক সময় ইন্ডিয়ানরা দেখবেন পর্তুগিজ অনেক কিছু জানি, তার কারণ পর্তুগিজরাই তো প্রথম একদিক থেকে এসেছিল আমাদের এই ভারতে, তাই না? কিন্তু আমরা সেটুকু শুধু ওই ট্রেড অ্যান্ড কমার্সের ওইটুকু, আর পর্তুগিজ থেকে আমাদের শব্দ অনেক এসেছে বাংলায়, বা অনেকগুলো
আনাজপাতি তরি তরকারির মধ্যে দু চারটে জিনিস আমরা পেয়েছি, আলু ফালু পেয়েছি, নাকি সমস্ত নানান ফুড হিস্ট্রির লোকেরা বলেন এটা এসেছে অমুক, এই স্পাইসটা এসেছে অমুক পর্তুগাল থেকে বা তাদের থেকে, আমরা এইটুকুতেই বলি। কিন্তু আমরা তো সেভাবে কখনো পর্তুগিজদের দ্বারা কলোনাইজড হইনি। আমরা তো তারপর সবই একটু একটু স্বাদ পেলাম, পর্তুগিজ কলোনিয়ালিজমের স্বাদ পেলাম, ডাচ কলোনিয়ালিজমের স্বাদ পেলাম এক একটা জায়গায়, ফ্রেঞ্চ কলোনিয়ালিজমের স্বাদ পেলাম এই চন্দননগর হেনা তেনা। কিন্তু তারপর আমরা ব্রিটিশ কলোনিয়ালিজমে এত লং পিরিয়ডে ঢুকে গেলাম যে আমাদের সেই দিকে আমাদের পুরোটা ব্রিটিশ কলোনিয়ালিজমের চাকাতেই আমরা কগস ইন দ্য হুইল হয়ে গেলাম। কিন্তু যদি আমরা যেমন ফ্রেঞ্চ যে কলোনি, স্প্যানিশ যে কলোনি, সেই রকম যদি আমরা পর্তুগিজ কলোনিয়াল পাস্টের ইতিহাস আপনারা পড়েন, তাহলে দেখবেন আফ্রিকার একটা বিরাট অংশে পর্তুগিজ কলোনি ছিল, জাস্ট লাইক ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ সেটেলমেন্টস, তাদের মতনই। এবং সেটাও অফকোর্স এই কালো মানুষদের যা যা বাকিটা একই, সাদারা এসে কালোদের ওপর রাজত্ব করা ইত্যাদি ইত্যাদি। এবং এইটা কিন্তু এই সেদিন পর্যন্তও ছিল, যেটা সবচাইতে ভয়ঙ্কর কথা। কীরকম? মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো আসলে একটা জিনিস অন্তত হলো যে সব কিছু ধ্বংস যেমন হয়ে গেল, সেই রকম বহু ছোট ছোট দেশ স্বাধীনতা পেল, এটা তো ঠিক। যেমন আমাদের ভারতই তো স্বাধীনতা পেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো স্বাধীনতা পেল ভারত, রাজনৈতিক স্বাধীনতা। সেই রকম ইউরোপের বহু কান্ট্রি এরকম আবার এরকম স্বাধীনতা পেল, এবং আফ্রিকার অনেক দেশ স্বাধীনতা পেল। তা সত্ত্বেও 45 সালে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, 60-এর দশক পর্যন্তও আফ্রিকার অনেকগুলো ছোট্ট ছোট্ট নেশন, সত্যি কথা যাদেরকে আমরা ধর্তব্যের মধ্যেই আনি না, ইউরোপীয় হিসেবেও নয়, এমনকি এশীয় হিসেবেও নয়। এশীয় হিসেবেও তো আমাদের একটা ব্ল্যাক ডগসদের প্রতি আমাদের একটা দরদ থাকে, আন্ডার ডগসদের প্রতি আমাদের সবসময়ই, বা আহা কালো মানুষ, আমি বাদামি, আমার প্রায় তো ভাই বেরাদর, এরকম বলে তাও একটা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিগত একটা দরদ থাকে। তা সত্ত্বেও কিন্তু আমরা এই পাস্টটা আপনি কাউকে বলতে শুনবেন না। 1960 থেকে 70 দশকের মধ্যে 13 বছর ধরে আফ্রিকার বেশ কয়েকটা দেশ পর্তুগিজ কবল থেকে মুক্ত হতে রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল। সে যুদ্ধগুলো কোন দেশ? যেমন মোজাম্বিক, যেমন ধরুন কেপ ভার্দে। এবার কেপ ভার্দে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, কোথায় একটা মহাসমুদ্রের মধ্যে একটা দ্বীপ, তার মধ্যে কোথায় পর্তুগিজরা গিয়ে এত বছর ধরে সাদারা গিয়ে শাসন করেছে, তার স্বাধীনতা এলো কি না গেল তাতে কি যায় আসে? মেইনল্যান্ডে হলে তাও একটা কথাবার্তা আমরা বলি। তো কেপ ভার্দে, মোজাম্বিক, গিনি বিসাউ, এই ধরনের যে মানে যেগুলো আমরা ছোটোবেলায় সেই নাম দেশ ফুল ফল খেলা খেলতাম না, একটা অক্ষর দিয়ে সবাই লিখবে নাম, একটা নাম দেশ ফুল ফল এসব ইয়ে করে। তো সেই রকম আমরা তখনকার স্মৃতিতে এই মোজাম্বিক এম দিয়ে আমাদের মাথায়, গিনি বিসাউ, এইসব কেপ ভার্দে, এই দেশের নামগুলো আমাদের, অ্যাঙ্গোলা, হ্যাঁ অ্যাঙ্গোলা, এইগুলো আমাদের নজরে আসে। কিন্তু অ্যাঙ্গোলা যদি আপনারা দেখেন, অ্যাঙ্গোলা এমন একটা দেশ, ওই কলোনাইজড হতে হতে এখনো পর্যন্ত কালো মানুষদের দেশ, 95% মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলেন, কলোনাইজারদের ভাষায় কথা বলবেন এরা। একটা ম্যাপ, এটাকে বলা হয় লুসোফোন। যেমন যেখানে যেখানে ফ্রেঞ্চ ভাষায় মানুষ কথা বলেন আমরা কি বলি? ফ্র্যাঙ্কোফোন কান্ট্রিজ, বা এই ফেনোমেননটাকে আমরা বলি ফ্রাঙ্কোফোন, ফ্রাঙ্কোফোনি, হ্যাঁ, PHONY। ঠিক সেরকমই পর্তুগিজ ভাষায় যারা যে দেশের, পৃথিবীর যে প্রান্তে যারা কথা বলে তাদেরকে বলা হয় লুসোফোন, LUSOPHONE, বা এই ফেনোমেননটাকে বলা হয় লুসোফোনি। তো এই লুসোফোনিক দেশগুলোর যে পাস্ট, সেটা কিন্তু পুরোটাই পর্তুগিজ কলোনিয়াল পাস্ট। আপনারা যদি টাবু ছবিটা দেখেন, যদি আমাদের এই পর্তুগিজ কলোনিয়াল ডার্ক পাস্টটা একটু হলেও মনে থাকে বা একটু রেফারেন্সে থাকে, তাহলে কিন্তু টাবু ছবিটা ধরা সহজ হয়। O casal instalou-se na encosta poente do Monte Tabu. As escarpas do mítico monte eram generosas para todos. Ao marido de Aurora ofereciam ótimas condições climatéricas para a cultura do chá. Aos académicos, esperanças de terem encontrado o berço da humanidade. E aos nativos, os indispensáveis mitos locais. Estes últimos viam vingativos espíritos dos antepassados na neblina que descia da montanha ao entardecer. Nada disto ocupava o espírito de Aurora, que amava o marido e era feliz.
mas o gosto pela aventura estava apenas adormecido, apaziguado pelos extravagantes presentes que apimentavam uma existência rotineira. তা সত্ত্বেও ছবিটা খুবই এনজয়েবল, কারণ মিগেল গোমেসের ন্যারেটিভ বয়ানেই এমনভাবে তিনি একটা ম্যাজিক তৈরি করেন, সেই কারণেই কিন্তু যদি ওইটা আমাদের রেফারেন্স পয়েন্ট হিসেবে মগজে থাকে না, তাহলে ছবিটা রসগ্রহণ মানে এই যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা আমাদের তুখোড় হওয়া সম্ভব। কেন? কারণ টাবুতে আমরা আবার ওই 3টে পার্টে গল্প, মিগেল গোমেসের সব ছবিতে দেখবেন উনি পার্টে ছবিটা এগোতে পছন্দ করেন, পার্ট বা এপিসোড বা পর্ব বা খণ্ড এরকমভাবে সবসময় এটা এবার তিনি বলতে চান। কেন? কারণ ছবি তো আসলে একটা টেক্সট, বা ছবি তো রূপকথা, রূপকথায় তো নানান পর্ব থাকে, খণ্ড থাকে, রূপকথা খুব এপিসোডিক হয়, রূপকথা বা ফেবল খুব এসোটেরিক হয়, খুব ভাঙা ভাঙা ছেঁড়া ছেঁড়া, কিন্তু তার মধ্যে এমন একটা ম্যাজিক থাকে যে আপনি তারপরে রাজকুমারের কি হলো এটা না বলে শেহারজাদির মতো, তারপরে কি হলো এরপরে এর কি হলো এটা না শুনে তো আমি যেতে পারবো না, সুতরাং আপনাকে এগিয়ে যেতেই হবে। ঠিক সেরকম তিনিও পর্বে পর্বে ভাগ করে সবসময় এগিয়ে যেতে পছন্দ করেন মিগেল গোমেস। প্রথম ছবি থেকেই তিনি এই কাজ করে গেছেন। টাবুতেও তাই আছে, টাবুতে একটা প্রলগ আছে, সেই প্রলগে একটা অদ্ভুত কাণ্ড হয়। সেই প্রলগে একজন আবার ওই যে ভয়েস ওভার ন্যারেশন, গল্প বলাটা থাকবেই, কেউ একটা গল্প বলবেই, গল্পটা একদম পাঠ করে বলবে। সেখানেও বলে ওয়ান্স আপন এ টাইম একটা এরকম একটা লেজেন্ড আছে, একটা লেজেন্ড মানে একটা কিংবদন্তি প্রচলিত আছে, মানে আবার রূপকথা লেজেন্ড কি, একটা জায়গাতে একটা কুমির আছে, সেই কুমিরটা নাকি খুব স্যাড। এবার কুমির স্যাড, প্রথমেই একটা কমিক এলিমেন্ট চলে আসে যে আবার কুমির সত্যি সত্যি এবার কুমিরটাকে দেখাও যায়, তার সবুজ রঙের চোখ, সে তার অর্ধেক নাক আর বডিটা এগিয়ে আছে জলের ওপর ভেসে, সত্যি সত্যি পর্দায় যখন ভয়েস ওভারে বলে আর আমরা সাবটাইটেল পড়ে আমাদের সত্যি সত্যি মনে হয় যে হয়তো কুমিরটা একটু বিষণ্ণই। এবং কেন বিষণ্ণ তারপর তার গল্প আমরা শুনি, কেন, কারণ প্রায়ই তাকে দেখা যায় তার পাড়ে তার একটা পোষা কুমির এবং তার কাছে একটা মেয়ে বসে থাকে, সেই মেয়েটাও পুরনো দিনের আমলের পোশাক পরা, মানে যেন কলোনিয়াল পোশাক পরা এইরকম, এবং কুমিরটা তার পোষা কুমির, এবং এদের না একটা গল্প আছে বলে গল্পটা শুরু হয়। গল্পটা কি ও মা, গল্পটা কখনোই পুরনো ওই রূপকথা টাইপের গল্প নয়, ঠাস করে আবার লিসবন শহরের একটা গল্প, যেখানে আমরা 3টে বয়স্কা মহিলাকে দেখি। পিলার বলে এক মধ্যবয়স্কা মহিলা, সে তার এক পড়শি অরোরা বলে আর এক মহিলা, যে অরোরার আসল গল্প এই টাবু, সেই অরোরাকে খুব কেয়ার করছে, কারণ অরোরা অনেক বুড়ি হয়ে গেছে, মারা যাবে হয়তো অমুক তমুক, সে তার একটা অ্যাডিকশান আছে, সেই অ্যাডিকশানটা কি গ্যাম্বলিং। সে ক্যাসিনোতে গিয়ে প্রত্যেকটা পয়সা উড়িয়ে আসে। সে তার এক পড়শি অরোরা বলে আর এক মহিলা, যে অরোরার আসল গল্প এই টাবু, সেই অরোরাকে খুব কেয়ার করছে, কারণ অরোরা অনেক বুড়ি হয়ে গেছে, মারা যাবে হয়তো অমুক তমুক, সে তার একটা অ্যাডিকশান আছে, সেই অ্যাডিকশানটা কি গ্যাম্বলিং। সে ক্যাসিনোতে গিয়ে প্রত্যেকটা পয়সা উড়িয়ে আসে, আর এসে ফিরে আনে, ওই পিলারই গিয়ে তাকে ঘরে টরে ফিরিয়ে আনে। আর বাড়িতে তার আরেকটা মহিলা আছে, তার অ্যাটেন্ডেন্ট চাকরানি টাইপের, স্যান্টা বলে, সে ওকে দেখাশোনা করে, সে চুপ সবসময়, সে সাতচরের আকার না, তো একদমই চুপ করে থাকে। পিলার এই অরোরার পাস্টটা সম্পর্কে জানতে খুব আগ্রহী, এবং অরোরা তাকে বলতেও চায় যে দেখো আমি তো মরে যাব, কিন্তু তার আগে তোমাকে না আমার একটা পাস্ট আছে, একটা পুরনো গল্প, সেই পুরনো গল্পটা না আসলে আমার একটা প্রেমের গল্প, বা একটা প্রেমের গল্প, আমার প্রেমের গল্প বলে না, সেই প্রেমের গল্পটা যদি আমি না বলে যাই না, আমার একটা গিল্ট থেকে যাবে, কারণ আমার কিছু কনফেস করার আছে। এইটা হচ্ছে আমরা 2টো পর্বে, এইবার আবার আমরা ফিরে যাই অতীতে। তার মানে প্রথমে একটা রূপকথা টাইপের একটা প্রলগ, তারপরে একটা প্যারাডাইস লস্ট বলে একটা পার্ট, যে প্যারাডাইস লস্টটা হচ্ছে এই লিসবনে, এখনকার আধুনিক লিসবনে ঘটে, এবং তারপরে ঘটে আসল প্যারাডাইস বলে পর্বটা, যেটা আসলে আইরনিক, কারণ সেটা আসলে ওই পর্তুগিজ আফ্রিকান পাস্ট যার কথা বলে। তখন আমরা দেখি অরোরা তার যৌবনকালে সে একজন সুন্দরী মেয়ে, কিন্তু সে থাকে আফ্রিকাতে, হ্যাঁ, তার একটা প্রেম হয়েছিল, তার সে মহিলা, বিবাহিত মহিলা, কিন্তু তার একটা বিবাহ বহির্ভূত প্রেম হয় জিয়ানলুকা বলে একজন প্রেমিকের সঙ্গে। সেই প্রেমটা পরিণতি পায় না, সেই প্রেমটার মানে এই ট্র্যাজেডির সূত্রে অরোরার হাতে আরেকজন লোক খুন হয়ে যায়, এবং এই খুনটাকে ধামা চাপা দেওয়া হয় যে ওই যে নানান রকম যুদ্ধ সংঘর্ষ হচ্ছে, তার মধ্যে যেন একটা খুন ঘটে গেছে, হত্যা ঘটে গেছে এই বলে।
মানে কলোনাইজাররা যুগে যুগে যেরকমভাবে কলোনাইজড পাস্টকে ইরেজ করে দিতে চেয়েছে বা ইফেস করে দিতে চেয়েছে, বা আসলে ঢাকাঢুকি দিয়ে তোষকের তলায় সব ঝুলটুল ঝাড়ুটাড়ু দিয়ে সব ধুলোবালিগুলো বা অপ্রয়োজনীয় জিনিসগুলো যেমন আমরা অতিথি আসার আগে ইয়ের তলায় ঢুকিয়ে দিই তোষকের তলায় বা খাটের নিচে, সেই রকম করে যেমন সাদা কলোনাইজাররা সবসময় নিজেদের কুকাজ কুকীর্তিগুলোকে বা এনিথিং নেগেটিভ সেটাকে সবসময় হোয়াইট ওয়াশ করতে চায়, অরোরার হচ্ছে সেই লাভ স্টোরিটার ট্র্যাজেডির মধ্য দিয়ে সে আসলে ওই কলোনিয়াল পাস্টটাকে অ্যাড্রেস করতে চায়। আজকে সে আসলে খেলা ঘুরিয়ে দিয়ে কলোনাইজার আসলে যেন সে একটা কনফেস করতে চাইছে। আমাদের এটার জন্য রেফারেন্স মনে হতে পারে, কখনো জর্জ অরওয়েলের কথা মনে পড়তে পারে। হ্যাঁ, জর্জ অরওয়েল যেমন আমাদের তার কথায় হোয়াইট ম্যানস বার্ডেনের কথা বলে গেছেন। হ্যাঁ, যে তার কারণ জর্জ অরওয়েল বহুদিন তো আমাদের ইন্ডিয়ান অখণ্ড ভারতের বার্মাতে চাকরি করেছেন ইত্যাদি ইত্যাদি। আমরা তার পরে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট আমরা পড়েছি, নানান লেখাজোখা, এবং সেখানে আমরা কলোনাইজার কখনো যেটা পাশাদানটা উল্টেও যায়, কলোনাইজডই তখন হয়ে ওঠে পরিবেশ পরিস্থিতির নিয়ন্ত্রক, এবং কলোনাইজার একসময় বিপাকে বা অ্যাট দ্য রিসিভিং এন্ড পড়ে যায়। এই কথাগুলো আমাদের মধ্যেখানে ঘোরাফেরা করতে থাকে। যদি আমাদের এই পর্তুগিজ কলোনিয়াল ওয়ারের রেফারেন্সগুলো মাথায় থাকে, তাহলে টাবু ছবিটার আরেকটা অন্য দিক আমাদের কাছে উদ্ভাসিত হয়, যেটা হয়তো আমাদের এই ফিল্মটাকে অ্যাপ্রিসিয়েট করতে আর এক দাগ, আরেক ঘাট, আরেকটা ইন্টেন্সিটি একটু বেশি বুঝতে আমাদেরকে সাহায্য করবে। তার মানে এই নয় যে টাবুটা থেকে যা পর্দায় হচ্ছে তা আমরা বুঝতে পারবো না, তা নয়, সেখান থেকেও আমরা বুঝতে পারবো। কিন্তু আচ্ছা, এটা কি হলো, এই কুমিরটা বা এটা বা ওটা বা এরকম, এটা তাহলে সিম্বল কি? কুমিরটা আসলে শেষ পর্যন্ত সিম্বল হয়ে দাঁড়ায় ওই স্যাড বিষণ্ণ কলোনাইজারেরই সিম্বল। তার কারণ কুমির তো একটা খুব ভয়ঙ্কর প্রাণী। আপনি যদি কুমিরের হাতে পড়েন একবার, আপনার প্রাণ তো সেখানে যাবেই, আপনি সেখান থেকে বেঁচে আসতে পারবেন না। কিন্তু এখানে স্যাড বিষণ্ণ কুমিরও যেন আসলে কলোনাইজার হয়ে তার নিজের কুকীর্তি এককালের সেটাকে যেন আমাদের সামনে কনফেস করছে। এটা যেন একটা কনফেশন, গোটা ছবিটা যেন একটা কনফেশন। খেয়াল করে দেখবেন, এই টাবু নামটা যার প্রতি শ্রদ্ধার্ঘ, মুরনাওয়ের যে পুরনো ছবিটা, সেটাও ছিল 1931 সালের একটা সাইলেন্ট ফিল্ম। তো সেই ফিল্মেও কিন্তু এরকমই একটা প্রায় গল্প ছিল। এখানেও একটা আফ্রিকার দ্বীপে অনেকটা দেবীর মতো গল্প, মানে আমাদের সত্যজিতের দেবীর মতো গল্প, মানে একটা ট্রাইবেল আফ্রিকান ট্রাইবের মধ্যে মানে কর্তারা হঠাৎ করে একটা নিদান দিয়েছে বা ফতোয়া দিয়েছে একটা মেয়েকে দেখিয়ে, এই মেয়েটা কাল থেকে আমাদের ওই দেবীর মতো, মানে এর ওপর ভরটর হয়, এর ওপর ইয়ে হয়, সে হয়, একে আর কোনো পুরুষ স্পর্শ করবে না, এ আর কাউকে স্পর্শ করতে পারবে না, এ হবে আমাদের দেবী আর কি, মানে আমাদের ডিটি, রেইনিং ডিটি, এরকম, মানে এ হবে একেবারে আমাদের পেডেস্টালের ওপরে থাকা। কিন্তু সে তো একজন মানবী, তার একটা প্রেমিক আছে, সেই প্রেম পর্বেও তারা পালায়, এই পালিয়ে যায়, আক্ষরিক অর্থে পালিয়ে যায়। এখানে তো দেবী পালাতে চেয়েছিল বা ওর বর তাকে নিয়ে পালাতে চেয়েছিল, পারেনি, কিন্তু ওখানে সত্যি তারা পালায় এবং তারপরে ধাওয়া করতে থাকে এরাও পিছনে পিছনে। সেই ট্র্যাজেডিটা নিয়ে মুরনাওয়ের ছবি টাবু, এবং ওই টাবু TABU, ওই টাবু থেকেই কিন্তু আসলে ট্যাবু, TABOO, ওই ট্যাবু আর ট্যাবু দুটো কিন্তু আসলে মানে একটা হোমোনিমের মতো, কিন্তু মিলেমিশে যায় একটা আর একটা কনসেপচুয়ালি আসলে। এবং এখানেও তাই হয় আর কি, যে এইটাও, এই যে কলোনিয়াল পাস্ট সম্পর্কে বলা, এটাও তো একটা আমাদের প্রত্যেকটা কলোনাইজারের জীবনের সবচাইতে বড় ট্যাবু। এগুলো নিয়ে কখনো বলতে নেই, তাই না? আমরা যার ওপর একদা অত্যাচার করেছি, আমরা সেই অত্যাচারটা পেরিয়ে 30 বছর আগে আমি কাকে বুলি করেছি, আর যদি সেটা হাট করে বেরিয়ে পড়ে আমার চোখের সামনে, তাহলে তো সেটা আমার জীবনের জন্য খুব মুশকিল। আমি যথাসম্ভব চাইবো সেটাকে ট্যাবু হয়ে না, ওটাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ওটাকে নিয়ে কোনো টু শব্দটি করা যাবে না। প্রত্যেকটি ইউরোপিয়ান নেশন এভাবেই কোনো না কোনোভাবে এক একটা কোনো অন্য তার কলোনির ওপর ট্যাবু এরকম একটা চাপিয়ে এসেছে, কথা না বলার। কিন্তু মিগেল গোমেজ সেটাকে দারুণভাবে ওই ফেবলের আকারে এই ইয়ের মতো করে আমাদেরকে সেটা এগিয়ে দেন ওই দিকে, যে না, এটাকে তোমাকে অ্যাড্রেস করতে হবে। মানে পাস্ট, তোমার পাস্ট কখনো সেটা চূড়ান্ত কালিমালিপ্ত কলঙ্কিত একটা পাস্ট হোক, বা তোমার প্রেজেন্ট লিসবনের মতো, যেটা ওই ক্যারাবিয়ান নাইটসে আছে, যে চূড়ান্ত ইকোনমিক মেলডাউন হয়েছে, পরিবার টিকছে না, মানুষের চাকরি চলে যাচ্ছে একের পর এক,
তাই না? এই জিনিসগুলো নিয়ে তিনি ধরতে চান। কখনো তার কাছে পুরনো অতীত, কখনো ঘটমান বাস্তব, দুটোরই সমান যে রিয়েলিটি, সেইটাকে তিনি তার ছবির সামনে হাট করে দেন, কিন্তু খুব স্টার্কলি নয়, খুব কমিক্যালি তিনি বলেন এটা। যে কারণেই ওই রূপকথা সবসময় খুব কমিক, তার মধ্যে অনেক ট্র্যাজিক এলিমেন্ট আছে বটে, কিন্তু যেহেতু at the end of the day that is meant for children, or that is meant for the children in us, in the adults, inside the adults, সেজন্য তাকে দিনের শেষে কিন্তু তারপর রাজা রানী অ্যান্ড দে হ্যাপিলি লিভড এভার আফটার এটাই হতে হয়, তাই না? যে কারণে উনি নেন ওই রূপকথার রূপটা, ফেবলের রূপটা, মিথের রূপটা, লেজেন্ডের রূপটা, কিন্তু আসেন বা অ্যাড্রেস উনি করবেনই করবেন, হয় যদি তোমার ডার্ক পাস থাকে সেটাকে, অথবা তোমার যদি চূড়ান্ত ভঙ্গপ্রবণ একটা বর্তমান থাকে তবে সেটাকে। এই করতে করতেই যখন সুগুয়া ডায়েরিজে আসি, যে ছবিটা আজকে আপনারা দেখবেন, আমি খুব বেশি এটা নিয়ে বলবো না, তার কারণ বেশি বললে তো এটা স্পয়লারের মতো হয়ে যাবে। আপনারা যারা অন্তত দেখেননি তাদের জন্য সেটা একটু ডিসহার্টেনিং, সেটা উচিত নয়। কিন্তু দেখবেন এটার মজাটা হচ্ছে, সুগুয়া ডায়েরিজ ছবিটা উনি বানিয়েছিলেন 2021 সালে। 2021 সালে যখন লকডাউন চলছে, এবং আক্ষরিক অর্থে লকডাউনের সময় কী করা যায়, ছবি তো একটা করলে হয়, করতে করতে সবাই মিলে একটা লিসবন থেকে একটু দূরে একটা মফস্বল একটা গঞ্জ জায়গাতে একটা খামার বাড়িতে গিয়ে এসে পড়েছেন তারা। কিন্তু এটা আমরা বুঝতে পারি না আমরা প্রথমে দেখি যে 3টে ছেলে মেয়ে তারা একটা বাড়িতে আছে, নাচ করছে, গান চালিয়ে নাচছে, এই সেই, একটা ছেলে মেয়ে আবার চুমু খাচ্ছে একে অপরকে। এবং প্রথমে আমরা দেখি হচ্ছে পর্ব, প্রত্যেকটাতেই এপিসোডিক থাকে। এটাতে হচ্ছে সব এপিসোডগুলো হচ্ছে ডে, ছবিটা শুরু হয় ডে 22 দিয়ে, মানে 22। ঠিক আছে, 22তম দিনের আমরা দেখলাম কিছু এই 3টে ছেলে মেয়ে নাচ করছে, গান করছে, এই করছে সেই করছে, দিন থেকে রাত হয়, রাত থেকে দিন হয়, এইটুকু। তারপর আমরা দেখি এই 3টে ছেলে মেয়ে বাইরে বাগানে কেউ বড় বড় পিচ ফল তুলছে, পেজগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে কোনোটা, টব এনে সরাচ্ছে, এটা এখানে ওখানে রাখছে, বাঁধছে। মানে একটা বাগান বাড়িতে থাকতে গেলে, আমরা শান্তিনিকেতনে যদি গিয়ে কোনো একটা বাগান বাড়িতে 1 মাস থাকি, এই বাড়িটা আজ থেকে তোমার, তো 2-7 দিন পরে তো আমাকে কুয়োর জল তুলতে হবে, বা অমুক জল ধরে রাখতে হবে, বা তমুক করতে হবে, বা বাথরুমের কলটা বন্ধ করতে হবে। খুব সহজ বোরিং যে কাজগুলো, আমরা এই 3টে ছেলে মেয়েকে সেই কাজগুলো করতে দেখি। বাইরে গিয়ে একটা মাচা বাঁধছে, একটা প্লাস্টিক র্যাপার দিয়ে শিট করছে, একটা গ্রিন হাউস বানাচ্ছে, এইগুলো করছে। কি বোরিং অর্ডিনারিতম কাজ। এই করতে গিয়ে আমরা দেখি ওমা, এই ছবিটা তো আমার এগোচ্ছে না, এই ছবিটা তো পেছোচ্ছে। মানে 22তম দিন, তারপর 21তম দিন, তারপর 20তম দিন, তারপর 19তম দিন। তখন বলি ও বাবা, এটা একটা চ্যালেঞ্জিং আমাদের স্মৃতির কাছে। তার কারণ আমি আসলে এই মুহূর্তে যদি 22তম দিনের জিনিসটা পর্দায় দেখি এবং এর পরে যদি 21তম দিন, তাহলে তো আমাদের কার্যকারণ সম্পর্কটা উল্টে যায়। আমি এই মুহূর্তে 21তম দিনে যা দেখছি, তাহলে ও আচ্ছা, তাহলে এটা দেখে কিন্তু আমাকে মনে রাখতে হবে, কারণ এর আগে কি ঘটেছে সেটা আমি আসলে পরে দেখবো। এটা ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ। আমাদের ব্রেন কিন্তু এভাবে রেজিস্টার করতে পারে না। সে কিন্তু চাইবে আচ্ছা এখন এখান থেকে এর পরে কি হবে, কিন্তু আপনাকে দেখানো হচ্ছে এটা, কিন্তু আসলে এর পরে যেটা দেখানো হবে সেটা এর আগে ঘটে গেছে। এই জিনিসটা ভয়ঙ্কর চ্যালেঞ্জিং একটা জিনিস। সুতরাং আজকে যদি একটি ছেলে আর একটি মেয়ে পর্দায় চুমু খায়, তাহলে তাদের চুমু খাওয়ার আগের পরিস্থিতিটা আপনি দেখবেন এর পরে। তারও পরে দেখবেন যে তাদের একসময় হয়তো পরিচয় হয়ে রিলেশন হয়ে, সেটা হয়তো আপনি ফিল্মের শেষে গিয়ে দেখবেন। এরকম ছবি আমরা দেখেছি, ইরিভার্সিবল আমরা দেখেছি, গ্যাসপার নোয়ের ছবি ইরিভার্সিবল, যেখানে একটা পার্টিকুলার সময় মাত্র কয়েক ঘন্টায় সেটাই পরপর করে রিভার্স করে হয়তো পিছন দিকে যায়, সেটা একটা অন্যরকম গিমিক। কিন্তু এখানে কিন্তু তা নয়। তার কারণ এখানে ঠিক ওই 22, 21, 19, 18 করতে করতে 9 বা 10ম দিনের ক্ষেত্রে কি আমরা দেখি আরে এরা 3জন ছিল, হঠাৎ করে দেখি পাশ দিয়ে একজন চাকরা নিয়ে ট্রে ধরে চলে গেল। তারপর দেখি একটা লোক কোত্থেকে এসে বুম ধরে এসে ওদের সামনে করছে। ও আচ্ছা, এতক্ষণ তার মানে যে 10 দিনের ঘটনা দেখলাম, এটা আসলে সিনেমা হচ্ছিল।
Marine. Já saíste da consulta? Tens de falar rápido, porque nós estamos aqui a filmar. Ei, o que é que estão a filmar? Umas coisas. মানে ফিল্ম উইদিন ফিল্ম হচ্ছিল। তারপর দেখি হ্যাঁ একটা জায়গাতে বসে ডিরেক্টর বসে কথা বলছে, একসময় ওদের সঙ্গে এটা মিটিং করছে, মানে এই অ্যাক্টরদের সঙ্গে দিয়ে বলছে এই আমি কিন্তু কালকে আমার বউকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, তোমরা যা পারো এখানে করবে। হ্যাঁ হ্যাঁ এটা স্পয়লার হয়ে গেছে, আর বলবো না। হ্যাঁ কিন্তু এই জিনিসটা ঘটে। এবার এই জিনিসটা বলতে পারা আর সিনেমাতে করতে পারা খুব কঠিন। এবার আপনাকে বুঝতে হবে কেন কঠিন, কারণ যদি আপনি স্ক্রিপ্টিং পর্যায়ে ভাবেন, সত্যি যদি এটাকে স্ক্রিপ্টে, তাহলে এই স্ক্রিপ্টটা তাকে করতে হয়েছে, লিখতে হয়েছে। তিনি তো ডে 1 থেকে কিন্তু স্ক্রিপ্ট লেখেননি, তিনি কিন্তু স্ক্রিপ্টিংটা লিখেছেন ডে 22 থেকে। তো এটা কি কঠিন বুঝতে পারছেন, পর এভাবে লেখা। এবার যদি আপনারা মিগেল গোমেসের প্রচুর ইন্টারভিউ আছে ইন্টারনেটে, খুব সব পড়বেন, চমৎকার সব রোমাঞ্চকর ইন্টারভিউ, এবং সেখানে উনি ওনার স্ক্রিপ্টিংয়ের অভিজ্ঞতাগুলোও বলেন যে উনি সবসময় খুব ওপেন মাইন্ডেড, এবং সত্যি তিনি এরকম বলেন নানা নিয়েতে যে বাপু একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা বসানো আছে, এসে সামনে 2-4টি কথা বলবে, তারপরে তখন দেখবো ওখান থেকে কি বেরিয়ে আসে। অত ভাবতে হবে না যে আমার হাসিটা এই পর্যন্ত হবে নাকি কান পর্যন্ত যাবে, অত ভাবতে হবে না, তুমি দাঁড়াও ক্যামেরার সামনে এসে বা বলো, তারপর দেখে নিচ্ছি। অদ্ভুত গ্র্যান্ড ট্যুরকে নিয়ে আমরা ঝুড়ি কথা এর মধ্যে পড়ে ফেলেছি। গ্র্যান্ড ট্যুরে তিনি এই কাজটাই করেছেন, গ্র্যান্ড ট্যুরের মতো ইয়ের ক্ষেত্রেও। এবং এটা আমরা অনেকে জানতামই না। গত বছর যখন আমরা নন্দনের ওই বড় পর্দায় গ্র্যান্ড ট্যুরের ওইরকম সত্যি গ্র্যান্ড স্কেলের ছবি দেখেছি, আমরা এটা বুঝতে পারছিলাম যে এটা কোথাও ডকুমেন্টারি আর ফিকশনকে মানে মিক্স করছে। তার কারণ ডকুমেন্টারিগুলো তো বুঝতে পারছি একদম রাস্তাঘাট, ওপেন স্পেস, বাইরে নানান দেশের নদী নালা, মাঠ প্রান্তর, এগুলো। তারপরে এমন ছোট্ট স্টুডিও টাইপের দেখছি যে সেগুলো যেমন যেন কৃত্রিম লাইট মনে হচ্ছে, উত্তম সুচিত্রা গোছের বন জঙ্গল মনে হচ্ছে, যেমন উত্তম সুচিত্রা সেই গাছের ফাঁক থেকে গান গাইতো, একটা চাঁদ উঠেছে গোল, যেটা আসলে একটা লাইট বা একটা পর্দায় সেই রকম। বললাম যে আরে এটা তো স্টুডিওতে করা। তারপর যখন ইন্টারভিউগুলো পড়লাম তখন হতভম্ব হয়ে গেলাম যে সত্যিই তাই। এই ছবিটার শুরুতে মিগেল গোমেস তার প্রযোজকদের কাছে গিয়ে বলেছিলেন, দেখো আমি একটা ছবি বানাতে চাইছি, কিন্তু ছবিটা না আমি পরে লিখবো, আমি আসলে প্রথমে তোমার কাছ থেকে কিছু টাকা চাই, সেই টাকা নিয়ে আমি প্রথমে এশিয়া বেড়াতে যাবো। বললাম বারে, আমার টাকা নিয়ে তুমি এশিয়া বেড়াতে যাবে, কী ব্যাপার? বলছে না, আমি প্রথমে এশিয়ার নানা দেশগুলো কিছু রিয়েল লাইফ ফুটেজ তুলব এখনকার এই মুহূর্তে। নট দ্যাট যে আমি গিয়ে উদয়পুর ফোর্ট তুলছি যে পুরনো হে অতীত কথা কাও, তা নয়। আমি এসে হয়তো বড়বাজারের গ্যাঞ্জামের ছবিই তুলছি, সেটাই তুলছি। তো এরকমই আমি থাইল্যান্ডে যাব, আমি সিঙ্গাপুরে যাব, আমি বার্মায় রেঙ্গুনে যাব, আমি ব্যাংককে যাব, আমি ওসাকাতে যাব জাপানে, আমি ভিয়েতনামে যাব, হ্যানয়ে যাব, তখনকার সাইগনে যাব, আমি চায়নায় যাব, অমুক তমুক, সেগুলো নিয়ে আমি অনেক তুলে আসবো। তুলে নিয়ে এসে আমি এগুলো দেখবো, তোমাকে নিয়েই দেখবো, তারপরে দেখবো সেখান থেকে কোনো স্ক্রিপ্টের মতো গল্প বেরিয়ে আসে কিনা। এবার কোন প্রডিউসার, পাগল প্রডিউসার এতে রাজি হবে বলুন এই ইয়েতে? এবার তিনি বলছেন, মিগেল গোমেস ইন্টারভিউতে বলছেন, আমার প্রযোজক বলেছেন যে একজন নারী প্রযোজক সেজন্যই বলে মেয়েরাই এত ফ্লেক্সিবল হতে পারে। তো সে বলছে আচ্ছা যাও, খুব নর্মালি বলছে আচ্ছা যাও ইয়েতে। এবার এই করতে চলে এসেছে কোভিড। 2020 থেকে উনি শুরু করেছিলেন, 2020 থেকে কোভিড, আমরা সবাই ঘরবন্দি হয়ে গেলাম। অনেকটা তিনি এর মধ্যে তুলে ফেলেছিলেন বেশ কয়েকটা দেশে ফুটেজ, কিন্তু যেখান থেকে কোভিডের উৎপত্তি সেই চায়না একদম পুরো ঝাঁপ ফেলে দিলে, এবার চায়না তার ইয়েতে যেতেই হবে এরকম একটা ভাব। তখন উনি কী করলেন, আরও অদ্ভুত, তিনি একজন চাইনিজ সিনেমাটোগ্রাফারকে বলেন এই তুমি আমার হয়ে তুলে দাও ওখানে গিয়ে ফুটেজ। মানে তিনি একজন ডিরেক্টর, তিনি পর্তুগালের লিসবনে বসে আছেন, আর তাকে ফুটেজ তুলে একজন পাঠাচ্ছে পেন ড্রাইভে বা উই ট্রান্সফারে বা হোয়াট এভার, যেভাবে পসিবল করে তিনি সেটা আবার তার মনিটরে বা তার এরকম ল্যাপটপে বা ফোনে দেখছেন, দেখে বলছেন বা খুব ভালো ফুটেজ হয়েছে, এটা করো। বা ওরকম আর একটু তুলো তো, ওই দেখো তোমার ওই ফুটেজে দূর থেকে একজন লোক কেমন ল্যাংচাতে হেঁটে যাচ্ছিল, ওই লোকটাকে আর একটু ফুটেজ তুলে রাখো তো, পরে দেখা যাবে কি হবে। এবং এইভাবেই বিভিন্ন 7খানা দেশে ফুটেজ তোলা হয়েছে। তার মধ্যে এরা, এবং মিগেল গোমেসের একটা ওরা খুব স্মল একটা ক্রু নিয়ে কাজ করেন। ওরকম গ্র্যান্ড স্কেলের ছবি মনে হতে পারে,
খুব স্মল ক্রু, এবং সেই ক্রুয়ের একজন আবার মাল্টিটাস্কার, মানে তার যিনি এডিটার, হ্যাঁ, তিনিই আবার তার কো রাইটার, কো স্ক্রিন রাইটার। আপনারা যে ছবিটা দেখবেন সেখানে ওর স্ত্রী মরিন আর তিনি নিজে দুজনে মিলে ছবিটা লিখেছেন। হ্যাঁ, এডিটার নিজেই স্ক্রিন রাইটার, আবার তিনি এডিট করছে, আবার সব কিছুতে ছোট্ট একটা কমন ক্রু। এমনকি আপনি যখন ছবিগুলো ওদের পরপর যদি দেখেন সেখানে দেখবেন ওর অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও খুব কমন মুখ আছে। এই যে ক্রিস্টা, যে আমাদের এখানে এই গ্র্যান্ড ট্যুরের যে আমাদের কি ক্যারেক্টারটার নাম মলি হয়েছে, মলির আসল নাম ক্রিস্টা। ক্রিস্টা ওর অন্য আগের ছবিতেও আছে, সুগুয়াতেও ক্রিস্টা আছে, যে মেয়েটি সে ক্রিস্টা অন্য আগের ছবিতেও আছে। কার্লোটো কোটা ওর খুব প্রিয় মানে অভিনেতা, বোঝা যায় সে অনেক আগের ছবি থেকে আছে। সে ওই ইয়েতেও ছিল, কি বলে ওই দ্বিতীয় ছবিটাতেও ছিল, বিলাভেড ইন দ্য মান্থ অফ অগাস্টে ছিল, আমাদের সুগুয়া ডায়েরিজে আছে, এই ছবিতেও আছে অন্য একটা চরিত্রে এইরকম। তো এইভাবে গ্র্যান্ড ট্যুর হয়েছে। প্রথমে পুরো তিনি ডকুমেন্টারি ফুটেজ এক গাদা তুলে নিয়ে এসেছেন, তারপরে উনি স্ক্রিপ্ট লিখতে পারছেন, চলো দেখি এগুলো থেকে কি একটা ইয়ে করা যায়। কিভাবে স্ক্রিপ্ট হয়েছে, একটা ইয়েতে ফিলিপিন্সে তিনি একটা গল্প শুনেছেন একজনের কাছে, মাই ওয়ে বলে যে বিখ্যাত গানটা, সেই ফিলিপিন্সের কি একটা গ্যাংস্টার একটা লোককে কলার চিপে ধরেছে একটা বারের বাইরে, এই তুই মাই ওয়ে গানটা এক্ষুনি গাইবি, মাই ওয়ে গানটা তুই ঠিক মতো গাইতে না পারিস তোকে আমি এখানে গুলি করে তোর মাথা উড়িয়ে দেবো। অদ্ভুত অদ্ভুত গ্যাংস্টার আর তার অদ্ভুত চরিত্র ইয়ে করে। তো সে তখন বসে বসে ওই মাই ওয়ে গানটা গেয়েছে গিটারে, ওরা গান টান জানে, তাদের সাথে খুশি টুসি হয়ে ওকে ছেড়ে দিয়েছে। এই গল্প উনি জেনেছেন। এইবারে তিনি যখন ফিলিপাইন্সে শ্যুট করতে গেছেন, দেখেন ওমা একটা বারে একটা লোক মাই ওয়ে গানটা গাইছে। তখন উনি আগে থেকে তো ওই গল্পটা শুনছেন, তুমি মাই ওয়ে গানটাই গাইছো কেন? তখন ও দেখা গেল সেই লোকটাই হচ্ছে ওই গ্যাংস্টারের পাল্লায় পড়া লোক। উনি বলছেন আমি এই গানটাই রাখবো আমার এই ছবিতে। সুতরাং অদ্ভুতভাবে কোইন্সিডেন্স, ইনসিডেন্স, স্ক্রিপ্টেড, আনস্ক্রিপ্টেড, এই যে অদ্ভুত কমিক্যাল ঘটনাচক্র যা আমাদের রোজকার সামান্য অতি নগণ্য জীবনে বয়ে চলে সবসময় আমাদের চারপাশে, এইগুলোরই যে গ্র্যান্ডনেসটা, সেইটা গ্র্যান্ড ট্যুর। কারণ গ্র্যান্ড ট্যুরের প্রিমাইসটা তো তিনি বলেছেন, আপনারাও জানেন অনেকে, সমারসেট মমের এটা ট্রাভেলগ থেকে নেওয়া। সমারসেট মম 1930 সালে একটা ট্রাভেলগ লিখেছিলেন। সেই ট্রাভেলগের দুটো প্যারা আছে, সেই দুটো প্যারায় একটা ব্রিটিশ অফিসিয়ালের গল্প আছে, অফিসিয়ালও না, কেরানি টাইপের লোক, তার বাগদত্তা, সে ইংল্যান্ডে থাকে, একটা মেয়ের সঙ্গে তার আংটি বিনিময় হয়েছে, কিন্তু মেয়েটা বলেছিল আমি আসবো, কিন্তু আস্তে আস্তে অনেক সময় জাহাজে টাহাজে চড়ে আসবে। 1920 সালের ভারত মানে হচ্ছে কলোনিয়াল ইন্ডিয়া, সেখানে আসবে, সে তো অনেক জাহাজ টাহাজ উল্টে কখন কি ঝড়টর হয়ে অর্ধেক জাহাজ তো নষ্টই হয়ে যেত, মরে টরে যেত লোকে। কোনো কারণে এই 6 মাস কেটে গেছে, 7 বছর মেয়েটার আসা হয়নি, আর এই বাগদত্তই রয়ে গেছে, বিয়ে আর হয়নি। এবার মেয়েটা আসছে, কিন্তু 7 বছর পরে ছেলেটাই মেয়েটাকে প্রায় ভুলে যেতে বসেছে, এবং এই সময় তার মনে হচ্ছে না আমি তো একে আর বিয়ে করতে পারবো না। কিন্তু মেয়েটা চিঠি লিখে দিয়েছে, টেলিগ্রাম করে দিয়েছে, আমি আসছি, আমি রেঙ্গুনে অমুক দিন নামবো। এইবারে যেদিন তার নামার কথা, আমাদের এই ব্রিটিশ কর্তা সেই দিনই রঙ্গুন থেকে পালিয়ে গেছে। কোথায় পালিয়ে যাবে, ওর মধ্যেই ঘোরাফেরা করতে হবে। রেঙ্গুন থেকে সে ধরুন গেছে সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুর থেকে ভিয়েতনাম কাছে পাশে, সেখানে গেছে, হ্যানয় সাইগনে গেছে, সেখান থেকে পাশে ফিলিপিন্স কাছে, ম্যানিলা গেছে। যেখানে যেখানেই যায় মেয়েটা এমন উদ্দীপনা যুক্ত, মেয়েটাও পিছু পিছু ধাওয়া করে, ও যাচ্ছে। এবং অদ্ভুতভাবে প্রত্যেকটা জায়গাতে তখন 1920-র দশকে ভাবুন কিভাবে মেয়েটাও খবর পাচ্ছে, কারণ নিশ্চয়, কারণ ব্রিটিশ অফিসিয়ালরা তো এক একটা জায়গাতেই আছে। নাম বলে জর্জ, আর নাম তো একই ওদের, জর্জ বা টম, আর ওই তো নাম। সুতরাং একজন জর্জ আছে, সুতরাং ও চললো। মেয়েটার নাম ছিল মেবেল। তো জর্জ আর মেবেলের গল্প এইটা উনি পড়েছিলেন, মিগেল গোমেজ। মানে সমারসেট মমের এই ট্রাভেলারটা পড়ে তার মনে হয়েছিল এটা নিয়ে একটা ছবি করা যায়। এবং সেই সময় আবার মিগেল গোমেজের বিয়ে মরিনের সঙ্গে, কেমন অদ্ভুতভাবে। এবং সেই বিয়ে সামনে হবে, এই সময়ে তার মনে হয়েছিল যে আসলে আমার মনে হয়েছে যে বিয়ে ব্যাপারটা একটা অদ্ভুত, একটা কমিক ব্যাপার। হ্যাঁ, এই বিয়ে ব্যাপারটা এমন, বিয়ে কাছে এলে পুরুষরা খুব কাওয়ার্ড হয়ে যায়,
আর মেয়েরা খুব সাহসী হয়ে যায়, এটা তার মনে হয়েছে। এবং সে কারণে তিনি তার এটা সাপোর্ট পেয়ে গেলেন মমের এটাতে, যে আচ্ছা চলো এইটাই আমরা একটা ছবি করব, দেখা যাক করে। কিন্তু সেটা করলে উনি করতে পারতেন আদি মধ্য অন্ত, এটাই তো একটা নিটোল গল্প, এর থেকে ভালো গল্প আর কি হতে পারে। কিন্তু তিনি তো মিগেল গোমেজ, তিনি তো তা করবেন না। তিনি তার প্রযোজককে বলেন আমি প্রথমে গিয়ে ফুটেজ তুলব, কি ওই 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 গ্র্যান্ড ট্যুরের এখনকার জায়গাগুলোর ছবি তুলব। আর মিগেল গোমেজের না একটা সোশ্যালিস্ট টাইপের পাস্ট আছে, একদম ইয়ে করে, যে কারণেই তিনি কিন্তু তার ছবিতে যে চরিত্রগুলো দেখা যায় এরা কিন্তু আসলে এক ধরনের সোশ্যাল প্রোলেতারিয়েট সবাই। হ্যাঁ, তিনি যে ধরনের ছবি, যে ধরনের মিউজিক, যা যা কিছু ব্যবহার করেন সেগুলো সব কিছু কিন্তু একদম মেঠো টাইপের সুর। এই সুর নিয়েও নানান রকম কথা আছে, নানান রকম ইয়ে আছে। পর্তুগালের একটা খুব বিখ্যাত লোকাল কান্ট্রি মানে আবহমান মিউজিক হচ্ছে ফাডো। যেই ফাডো আমরা জানি, ফাডো মিউজিক নিয়ে আমাদের কার্লোস সাওরার কাজ আছে, ফাডো বলে ডকুমেন্টারি আছে। মানে ফাডো ধরুন অনেকটা আমাদের লোক সুরের মতো, মানে বাউল সুরের মতো একটা সুর। বাউল সুর যেমন আমাদের প্রত্যেকটি বাঙালির একেবারে রক্তের মধ্যে, আলাদা করে বলে দিতে হয় না যে এই গানটাতে বাউলাঙ্গ গান বা এই গানটাতে বাউল সুর, সেরকম ফাডো পর্তুগিজ সোশ্যাল রিয়েলিস্ট যারা একদম নিচুতলার মানুষ বা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তাদের রক্তে ফাডো মিউজিক আছে। এবং এই ফাডো মিউজিক আসলে গাওয়া হতো ডকইয়ার্ডে, মানে শিপ জাহাজের যে সাধারণ সেল তারা করতো, সুরিখানায়, হ্যাঁ এই সমস্ত, মানে একেবারে ধরুন খালাসি টোলায়, এই ধরনের আর কি, মানে আমাদের অ্যানালজি দিয়ে বললে আর কি এই জায়গাতে গান হচ্ছে, সেই ধরনের সুর, সেই রকমের ইয়ে। তো তার চরিত্রটাও এইরকম, ওই ছোটো ছোটো, কিন্তু তাদের কিন্তু খুব কোনো ইয়ে নেই, তাদের ব্যাগেজ নেই কোনো। এবং তার কারণে এই লোকটাকেও আমরা দেখি, এখানেও একটা লোক, এডওয়ার্ড আর মলির গল্প। এডওয়ার্ড ওরকম পালাতে থাকে প্রত্যেকটা এক একটা শহর থেকে এক একটা শহরে, আর মলি তার পিছু পিছু ধাওয়া করতে থাকে। প্রথম পর্বটা, এখানেও দুটো পর্ব গ্র্যান্ড ট্যুরে, প্রথম পর্বটা এডওয়ার্ডের গল্প, সেই এডওয়ার্ডের গল্পের মধ্যে মধ্যে ঢুকে যায় এখনকার সাইগন, এখনকার সাংহাই, এখনকার ওসাকা, এখনকার ইয়ে। কিন্তু কোথাও একটা যোগসূত্র তৈরি হয়, কখনো মিউজিক দিয়ে যোগসূত্র, কখনো কোনো সেট আপের যোগসূত্র, কখনো জঙ্গলটাই হয়ে যায় যোগসূত্র। Que linda manhã. ওই স্টুডিওর মধ্যে এই যেটা স্টুডিও পার্টটুকু সাউন্ড স্টেজে শ্যুট হয়েছিল, সেই স্টুডিওটা দু জায়গায় করতে হয়েছিল, লিসবনে কিছুটা, রোমে কিছুটা। যে কারণে আমরা যখন গ্র্যান্ড ট্যুর দেখি খুব ছোট্ট জায়গায় চরিত্রগুলোকে ঘোরাফেরা করতে হয় বেশি, কিন্তু আর বাকিটা হচ্ছে গুড়ি টুড়ি গাছের অমুক তমুক, তার মধ্যে যেটুকু নদী নালা বয়ে গেছে, বড় চাঁদ উঠেছে, একটা ঢালু রাস্তা নেমে এসেছে, ওইটুকুর মধ্যেই, স্টুডিওর মধ্যেই। এবং মিগেল গোমেজ বলছেন আমি এর আগে কোনোদিন স্টুডিওতে শ্যুট করিনি, আমার স্টুডিও সেটিংয়ের মেন্টালিটিই নয়, আমি সব সময় খোলা জায়গাতে, মানে খোলা আনকন্ট্রোলড অ্যাটমসফিয়ারে শ্যুট করে অভ্যস্ত। কিন্তু আমি নিজেই নিজেকে চ্যালেঞ্জটা দিতে চেয়েছিলাম যে ওইটুকুর মধ্যেই, ওই হ্যান্ডিক্যাপেই আমি চাই। আমি প্রথমে দেখাবো সাংহাইয়ের বিরাট বড় ইয়াংচো নদী, কিন্তু তারপরে আমি ওই নদীর একটা ধারা আমি দেখাবো ওর মধ্যে দিয়ে বয়ে এসেছে। আমি প্রথমে দেখাবো বিরাট চাইনিজ বাঁশের জঙ্গল, কিন্তু আমি ওই চাইনিজ বাঁশের ঝাড়ি একটা অংশ, আমি তারপর ওইখান থেকে মলি হয়তো আসবে। এইরকম অদ্ভুতভাবে জিনিসটা তৈরি হয়। এবং আমরা দেখবেন খেয়াল করে এই জিনিসটা আমরা যেহেতু সাবটাইটেলে সবসময় ছবিটা দেখি বা বুঝি, বা এই জিনিসটা আমরা যেহেতু সাবটাইটেলে সবসময় ছবিটা দেখি বা বুঝি বা বোঝার চেষ্টা করি, সেজন্য অনেক সময় আমরা খেয়াল করি না যে গ্র্যান্ড ট্যুরটা কিন্তু একই সঙ্গে গ্র্যান্ড ট্যুর অফ ল্যাঙ্গুয়েজেসও।
এটা একটা অদ্ভুত জিনিস মিগেল গোমেজ করেছিলেন এডিটিংয়ের সময়। তার সমস্ত ভয়েস ওভার নাকি এডিটিংয়ের সময় তৈরি হয়। ভাবো, ভয়েস ওভার ন্যারেশন দিয়ে তো আমি সবার আগে স্ক্রিপ্টে প্রথমে লিখবো যে একটি ভয়েস ওভার বলে ভয়েস ওভারটা তো আগে লিখবো স্ক্রিপ্টিংয়ের সময়, তা না, তিনি ভয়েস ওভারটা এডিটিং যখন করছেন ছবি, তখন তিনি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে শ্যুট করেছিলেন ওই ফুটেজ অংশগুলো। সেগুলো প্রিমিয়ার অ্যাডোব প্রো করতে করতে তার মনে হয়েছে আচ্ছা চলো এই একটা ভয়েস ওভার তুমি বলো তো একটা, এর মধ্যে কি বলা যায়, তখন সেটা বলা হচ্ছে আর লেখা হচ্ছে। এবং তখন যতটুকু এডিট তো কাটতে হবে, সেটা যতটুকু ডিউরেশন সেই মতো অনুযায়ী তখন কেউ ইমপ্রম্পটু বলছে এবং সেটা তখন সেইভাবে এডিটিং হচ্ছে। অদ্ভুত, মানে এ ভাবলে মানে মাথা পাতা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। অথচ তিনি যখন বলেন এগুলো ইন্টারভিউতে, যেন কি ক্যাজুয়াল, এগুলো এরকমই তো হয়ে থাকে সিনেমা, মানে এই যে ফান, এই যে গেম, এই এলিমেন্টগুলো আসলে তিনি চান সিনেমার আখ্যানের মধ্যেও, সিনেমার নির্মাণের মধ্যে। এবং ওই গ্র্যান্ড ট্যুরে অতগুলো দেশ, তার মানে তো ভাষাগুলো পাল্টে পাল্টে যাবে, কিন্তু দেখবেন এডওয়ার্ড আর মলি পুরোটা যদি পর্তুগিজ ভাষায় কথা বলে। তারা কিন্তু ব্রিটিশ অফিসিয়াল, তাদের দেখানো হচ্ছে, কিন্তু তারা পর্তুগিজ ভাষায় কথা বলে। আমরা ছবিতে তো এই পোয়েটিক লাইসেন্স মেনে নিই, কিন্তু যে যে দেশে যায় সেই সেই দেশের জায়গার ভয়েস ওভারগুলো আবার সেই সেই ভাষাতে হয়। মানে যখন ভিয়েতনামে বলা গেছে তখন ভিয়েতনামিজে বলছে ভয়েস ওভারটা, যখন জাপানিজে গেছে, যখন জাপানে গেছে ওসাকাতে, তখন জাপানিজে বলা হচ্ছে এইরকম। আবার সেইগুলো আবার কি করে করেছে যে এত ভাষার লোক কোথা থেকে পেলেন আপনি? আপনি তো জিনিসটা বানিয়েছেন লকডাউনের পরে লিসবনে বসে। তো বলছে জানো আমি কিভাবে করেছি? আমি লিসবনে বিজ্ঞাপন দিয়েছি, এই আমাদের চেনা বন্ধু বান্ধবদের মধ্যে কে ভিয়েতনামিজ জানো আসো স্টুডিওতে আসো কালকে, এই কে জাপানিজ জানো আসো কালকে, এই কে চাইনিজ জানিস আয়, এরকম করে এইরকম করে লোক পেয়েছে এবং তাদেরকে ওই জায়গাটা দেবে, আচ্ছা তুমি এটা পড়ো তো একটু, পড়ে সেটা তারা পড়েছে, সেই জায়গাটা না তার ভয়েস ওভার ন্যারেশন লাগিয়ে দিয়েছে ওখানে। এত সহজে, মানে যেরকম আমরা খুব ভালো ব্যাটসম্যানের ব্যাটিং দেখতে গিয়ে মনে হয় যে বলবো ব্যাটিংটা এত সহজ, তো আমি ব্যাট নিয়ে দাঁড়ালে তো হাতুটা একটু কেঁপে টেপে মরে যাবো, পড়ে যাবো। ওর ছবি দেখতে গেলে মনে হবে বাবা এত সহজ সিনেমা বানানো। পরে যখন ইন রেট্রোস্পেক্ট আমরা এই নির্মাণ পর্বটা শুনি, তখন আমাদের এরকম মনে হয়। এই জিনিস করতে করতে মিগেল গোমেজ আজ পর্যন্ত আমাদের 6টা ছবি বানিয়ে সামনে এনে দাঁড় করিয়েছে। এরপরে আমিও লেখাটার ইয়েতে লিখেছি, এখনো 10 বছর ধরে নাকি উনি একটা ছবি তৈরির কথা ভাবছেন। সেই ছবি আবার ব্রাজিলের এক বিখ্যাত সাংবাদিক লেখককে নিয়ে, যথারীতি সেই লেখকের নাম আমি অন্তত জীবনে কসমিন কালেও শুনিনি। তারপরে উইকিটুকি পড়ে বা ইন্টারনেট ঘেটে বলি বাবা এ তো বিরাট একজন লেখক ব্রাজিলের। তো ব্রাজিলের লেখককে আমরা কীভাবে চিনব? ইউক্লেডিস ডা কুনহা নামে সেই লেখক, জার্নালিস্ট, তার তিনি হয়ে গেছেন, মারা গেছেন, কিন্তু তার একটা খুব বিখ্যাত নাকি উপন্যাস আছে রেবেলিয়ন ইন দ্য ব্যাকল্যান্ডস বলে, সেইটাকে উনি ছবি বানাতে চাইছেন আজ থেকে 10 বছরেরও বেশি। এই যেন সেই সত্যজিৎ যেমন প্রথম থেকে ঘরে বাইরে বানাতে চাইছিলেন, অনটা যেন সেই রকম ইয়ে করে বহু আগের থেকে। হ্যাঁ, ঋতুপর্ণ যেমন কবে থেকে তিনি চোখের বালি বানাতে চেয়েছিলেন, এই যেন অনেকটা সেই রকম ইয়েতে। হ্যাঁ, যখন মাধবানি তখন ইয়ের মধ্যে অন্য ছবির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন চোখের বালি, এইরকম ব্যাপার আর কি। তো সেই রকম তিনি নাকি 10 বছরেরও বেশি তিনি নাকি এই ছবিটা বানাতে চাইছেন। স্যাভেজারি ছবিটার নাম, যেটা এখন তিনি ভাবছেন এবং আগামীকালে বানাবেন, সেটা নাকি গ্র্যান্ড স্কেলে বানাবেন। এবং সেটা আসলে ব্রাজিলের ওরকমই একটা কলোনিয়াল পাস্টকে নিয়ে ইয়েতে। সুতরাং তিনি আবারও কিন্তু বারবার ওই পুরনো ডার্ক ইতিহাস, অতীত, পাস্ট, আবার তার সঙ্গে ছবির নির্মাণ, ন্যারেটিভ, এগুলো নিয়ে তিনি অনন্ত একটা জাগলারি খেলতে চান। কিন্তু সেই জাগলারিটা, মানে আমরা তো জাগলারকে যখন দেখি, আমাকে যদি ওই 3টে বল দেওয়া হয় আমি তো আর পারবো না করতে গিয়ে। এবার এই জাগলারিটা তখন খুব সহজ মনে হয় জাগলারের হাতে। তো সেই রকম আমাদের মিগেল গোমেজ এমন একজন প্র্যাকটিসিং মধ্যপথে আসা ফিল্ম মেকার। এখনও আমি বলবো না যে তার বিরাট হয়তো তার ফ্রুইশন হয়েছে, তিনি নিজেই বলছেন যে আমার এখনও ভালো চিন্তা অনেক বাকি আছে, সেগুলো ভাববো, দেখি কি করা যায় আর কি। এবং সব কিছু এই ফান কমিক এলিমেন্টে এই আর কি, এইটুকুই মিগেল গোমেজ নিয়ে আমার যা জ্ঞানগম্যি। হ্যাঁ, আর অনেক সময় পেরিয়ে গেছি, 1 ঘন্টা 10 মিনিট পেরিয়ে গেছে। আর এখানেই আমি থামি। আর এই ভাবনাটুকুই বলার ছিল, মোটামুটি সবই বলতে পেরেছি। একজনের কথা বললে ভালো হতো, সারামাগোর নাম যেমন বললাম, কিন্তু সারামাগোরও একজন গ্র্যান্ডফাদার আছেন বা পর্তুগিজ যে সাহিত্যিকরা, তাদের মধ্যে খুব বিখ্যাত একজন লেখক আছেন, আমার আপনার সবার তাকে পড়া উচিত, ফার্নান্দো পেসোয়া বিখ্যাত লেখক,
দ্য বুক অফ ডিসকোয়াইট ওর সবচাইতে বড় কাজ, দেখবেন একটা জার্নালিস্টিক অটোবায়োগ্রাফির মতো ইয়ে করে। এবং এই ফার্নান্দো পেসোয়া কিন্তু আসলে ছোট দেশ তো, মানে লেখকের সংখ্যা কম, মানে মাঠে ঘাটে কবি আর লেখক আর আমাদের মতো এত নয়, এত ভাষা তো নয়, এত সাংস্কৃতিক বৈচিত্র্য তো নয়, সুতরাং কম লেখক, কম ইয়ে। তো ফার্নান্দো পেসোয়ার রাইটিং কিন্তু পর্তুগালের অ্যাক্রস ফর্মস, মানে সাহিত্য বলুন, শিল্প বলুন, সংস্কৃতির অন্যান্য ফর্ম বলুন, মিউজিক, সবাইকে প্রভাবিত করেছে। এবং এই ফার্নান্দো পেসোয়ার আপনারা যদি অনেক বই লিখেছেন, ওর সময়কালটা হচ্ছে 19 শতকের শেষ দিক থেকে 20 শতকের প্রথম 3 দশক, মানে ধরুন 1880 দশকে জন্ম ফার্নান্দো পেসোয়ার, শেষ দিকে, আর 1935-36-এ মৃত্যু। কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন লেখক। তিনি যেটা করতেন, তিনি একটা হেটেরোনিম বলে একটা শব্দ তিনি আবিষ্কার করেছিলেন। হেটেরোনিম, হোয়াট ইজ হেটেরোনিম? মানে আমরা তো ছদ্মনাম জানি, সিউডোনিম। হ্যাঁ, রবীন্দ্রনাথ ভানুসিংহ নামে লেখেন, ভানুসিংহের কথা বলি, কিন্তু এটা সিউডোনিম একটাই। বা কোনো কোনো লেখক একাধিক ছদ্মনামে লেখেন, সুনীল গাঙ্গুলি, নীল লোহিত, আরও অমুক তমুক, আরও কী সব ছদ্মনাম, শরৎচন্দ্র, অনিলা দেবী, নানান রকম ছদ্মনামে লিখেছেন, দু তিনটে ছদ্মনাম। কিন্তু ওই ছদ্মনামটুকু ব্যবহারের বাইরে সেই ছদ্মনামের তো অন্য কোনো প্রয়োগ নেই। কিন্তু ফার্নান্দো পেসোয়া এক একটা নাম নিতেন, মানে ধরুন উনি নাম দিলেন পেড্রো কোস্তা, সাপোজ, আর ধরুন তিনি নাম দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কলমে তিনি যেটা লিখবেন সেই লেখাগুলোর এক ধরনের চরিত্র হবে। আবার তিনি যখন পেড্রো কোস্তা হয়ে লিখবেন তখন সম্পূর্ণ ভিন্ন গোছের, মেজাজের, স্পিরিটের এবং ক্যাটেগরির লেখা লিখবেন। সেই রকম কোনো মিলই থাকবে না দুটোর মধ্যে। এরকম আজকাল কেউ করেন। আমরা জানি যে আমাদের জেকে রাউলিং, তিনি রবার্ট গলব্রেইথ নামে লেখা লিখেছেন এবং সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের লেখা। এদিকে যদি উনি ফ্যান্টাসি লিখেছেন হ্যারি পটার, তো ওদিকে ক্রাইম ড্রামা লিখেছেন গলব্রেইথ নামে, এইরকম। কিন্তু ছদ্মনামে কি এটাই হয় না? মানে ধরুন নীললোহিত হিসেবে যেটা লিখছেন সেটা তো সনাতন, হ্যাঁ বলছি, একই রকম। বা যে উপন্যাস লিখছেন নীললোহিত নামে, তার সঙ্গে কিন্তু চরিত্রগতভাবে এক ধরনের আরোপ। কিন্তু ইনি না ধরুন 7-8টা পুরো ব্যাপারটাই আলাদা করে দিচ্ছে, 7-8খানা আলাদা করে দিয়েছে। সেইগুলো দিয়ে নানান রকম হয়, আরোপ করেন, সেই প্রজেকশনগুলোকে ইয়ে করেন। ইনি সেইটা করেছেন ফার্নান্দো পেসোয়া। এবং মিগেল গোমেজ না এর দ্বারা খুব প্রভাবিত বলে আমার মনে হয়েছে। আমি ফার্নান্দো পেসোয়া বেশি পড়িনি, আমি খুব এক্সাপ্ট করেছি। বইটইগুলোর খুব দাম, আর আমাদের এখানে অত সবসময় কেনাটেনার ইয়েও পাওয়া যায় না, আর বইটইগুলোও পাওয়া যায় না অত ইয়ে করে। তো ওই অ্যামাজনে আছে, খান 2-3 খুব বিখ্যাত বইগুলো আছে। বুক অফ ডিসকোয়াইটি আমি পড়েছি কিছুটা বলতে গেলে, আর 2-একটা অন্য এক্সার্টস বলতে গেলে। কিন্তু এই জিনিসটা সারামাগোকেও খুব প্রভাবিত করেছিল, মিউজিশিয়ানদেরকে খুব প্রভাবিত করেছে। আপনি যেরকম র্যাপের কথা বলছিলেন, আমি জানি না ফাডো মিউজিকের এখন যারা প্রবর্তক, মানে ফাডো মিউজিক একটা পুরনো ফর্ম কিন্তু এখনও খুব চলে, সেখানেও হয়তো এগুলো আছে, নানান রকমভাবে নানান পার্সোনা আরোপ করে করা। কিন্তু এই যে নানান মেজাজে নানান পার্সোনা প্রজেকশন হয়ে গিয়ে ছবির আখ্যান বা নির্মাণটাকে বলা, এইটা কিন্তু মিগেল গোমেজ করে যাচ্ছেন, করেন এবং হয়তো করবেন। আমরা তারই প্রতীক্ষায় থাকবো আর কি। গত বছর বুসান তো অন্য ধরনের ছবি সবসময় দেখায়, বুসান, সানডান্স, আমরা জানি যে প্রত্যেকটা ছবির ফেস্টিভ্যালের এক এক রকমের চরিত্র আছে, এক এক রকম। তো বুসান গত বছর এই কানের পরে আলাদা করে ডেকে নিয়ে এসেছিল মিগেল গোমেজকে, এবং আলাদা করে প্যাকেজ সবগুলো ছবি দেখে, ছবি তো 6খানা, সুতরাং দেখানো সহজ, কম তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে, সুতরাং দেখিয়েছিল। এবং খুব মাস্টার ক্লাস সহ অনেক বড়। পায়েল কাপাডিয়া গত বছর বুসানে ছিলেন, তো ওদেরও দুজনের কথোপকথন আপনারা ইউটিউবেও পাবেন, পায়েল আর মিগেলের কথোপকথন এরকম। সেটা তো অন্য বিষয় নিয়ে। কিন্তু বুসানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল ওদের যে প্যাকেজের যে শিরোনামটা মিগেল গোমেজের, সেটা লিখেছিল যে আ ক্রনিকল অফ জয়ফুল মেলাঙ্কালি। তো এই যে জয়ফুল মেলাঙ্কালি তো একটা অক্সিমোরনিক টার্ম প্রায়, হ্যাঁ, জয় আর মেলাঙ্কালি, কিন্তু এইটা কিন্তু আক্ষরিক অর্থে মিগেল গোমেজকে এক্সপ্লেইন করে বা ব্যাখ্যা করে। তো ছবিটা দেখতে গিয়ে আমাদের এক ধরনের নস্টালজিয়া, এক ধরনের সেন্স অফ লস, একটা কোথাও আমরা হারিয়ে ফেলেছি। খুব ইম্পর্টেন্ট একটা পর্তুগিজ শব্দ আছে, যেমন আমি আপনাদেরকে ওটা কি বললাম, ওই পর্তুগিজ ভাষার যে সুলোফোনি, সেই রকম একটা খুব পর্তুগিজ শব্দ আছে সদাদে বলে,
সদাদে, এটা দেখবেন আজকাল খুব ব্যবহার হয়, মানে ইয়েতে, মানে বিশেষ করে মার্কেজের ইয়ের ক্ষেত্রেও খুব ব্যবহার হয়। সদাদে, SAUDADE, সদাদে। সদাদে মানে হচ্ছে একটা জাতিগত একটা অতীত চারণার একটা ভাব, যেটা আমাদের বাঙালিদের অনেকটা আছে। আমরা সবসময়ই অতীতের মধ্যে ফিরে যেতে, থাকতে, একটা কুকুনের মধ্যে বসবাস করতে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওইটাই সব কিছু আগেই ভালো ছিল, সেইখানে ফিরতে চাওয়া। আমাদের সব বাঙালিয়ানা সেই অতীতের দিকে ধাবনা করে, নস্টালজিয়ার দিকে, একটা সেন্স অফ লস। সবসময় আমরা আমাদের যত ভবিষ্যতের দিকে AI এর দিকে এগোই না কেন, তত যেন আমরা সদাদের দিকে ফিরতে পারি, চাই। সেরকম পর্তুগিজ মধ্যে জাতিগতভাবে এই সদাদেটা ক্রিয়া করে। এই সদাদেটাই যেন মিগেল গোমেজ এখনো পর্যন্ত তার প্রত্যেকটা ছবিতে নানানভাবে আনতে চেষ্টা করেন, কখনো ফেবল দিয়ে, ফেয়ারিটেল দিয়ে, কখনো আবার রূঢ় বাস্তব দিয়ে, আবার কখনো ভবিষ্যতের কতগুলো একটা ইঙ্গিত দিয়ে। ভবিষ্যতের ইঙ্গিত নিয়ে তিনি খুব ভাবিত নন, তিনি বলেন যে আমি ভেরি মাচ প্রেজেন্টের লোক, এখানেই থাকতে চাই। হ্যাঁ, তিনি খুব আদারওয়াইজ কিন্তু খুব কুল ক্যাজুয়াল লোক, তিনি একটা দুটোর বেশি শর্ট টেক নেন না। বলেন যে প্রশ্নই নেই 8-10টা তার বেশি টেক নেওয়ার, ওই 1-2 মধ্যেই তুমি যা করবে ওর মধ্যেই আসবে, তার থেকে বেশি ঘষে কিছু হয় না। তিনি ছবির এই নির্মাণে বিশ্বাস করেন। এইভাবেই আমরা আশা করি মিগেল গোমেজের আরও কিছু কাজ দেখতে পাবো। আমার একটাই লস যে গ্র্যান্ড ট্যুরে আমরা ইন্ডিয়াকে দেখতে পাই না, যেটা আমি আর সোমেশ আগের দিনে অফিসে খুব মানে এক প্রকার গালাগালি করছিলাম গোমেজকে, যে আরে তুমি বার্মা দিয়ে শুরু করছো, তো তোমার ইন্ডিয়া তখন অখণ্ড ভারতই, বার্মা মানে অখণ্ড ভারতই, কিন্তু আরেকটু আমাদের কলকাতা আসতে কি হচ্ছিল, কলোনিয়াল, সেটাই তো আসল ব্রিটিশ ইন্ডিয়া রে বাবা। তো তুমি রঙ্গুন হয়ে শুরু করলে, আর তুমি আরেকটু আসতে পারলে না এইদিকে, অন্তত উত্তর পূর্বে আসতে পারলে না। আর কি জানি, হয়তো প্রোডাকশনে ইয়েতে বাধা হয়েছে, হয়তো মোদির ভারত বাধা দিয়েছে, জানি না সে সমস্ত কিছু, কিন্তু এই আর কি। থ্যাংক ইউ আপনাদের সবাই। ঠিক আছে, না না, সরি, আমি সচরাচর টাইমেই শেষ করি, কিন্তু এই খুব ভালো হয়েছে, উত্তেজিত হয়ে গেছিলাম। না সেটা বোঝা যাচ্ছিল, খুব প্যাশনেট। আচ্ছা, এইটা হচ্ছে এবারের আমাদের বুলেটিন। আমাদের প্রত্যেকটাতেই একটা বুলেটিন বেরোয়। এইটাতে এই যে পাগড়ি পরে যাকে দেখা যাচ্ছে, এটাই মিগেল গোমেজ। এটা অ্যারাবিয়ান নাইটসের একটা দৃশ্য। মিগেল গোমেজ খুব সুন্দর দেখতে, এবং এবারের কভার স্টোরিটা শিশিরেরই লেখা। হ্যাঁ, এটা আমি ক্লাবের তরফে শিশিরকে দিচ্ছি, পরে আরো অন্য। আচ্ছা, 1 মিনিট, আমরা একটা চায়ের বিরতি নেব। চায়ের বিরতি নিয়ে আমরা সুগুয়া ডায়েরিজ দেখতে শুরু করব। তার আগে 2-1টা প্রশ্ন শিশির যদি নেয় তাহলে, কিন্তু প্রশ্নটা করতে গেলে আজকে একটা আমাদের টেকনোলজিক্যাল কি বলবো, মানে আছে, লিমিটেশন আছে, একটু এইখানে উঠে এসে করতে হবে যাতে মাইকটা পাওয়া যায়, তাহলে রেকর্ডিংটা থাকবে আমাদের কাছে। হ্যাঁ, আমি প্রথমে রেকর্ডিং। আচ্ছা, আমি জাস্ট, আমার 2টো প্রশ্ন আছে। এমনি বললেই হবে না? আচ্ছা, হ্যাঁ বল। আমার 2টো প্রশ্ন আছে। একটা হচ্ছে পায়েলের নাইট অফ নোয়িং নাথিং এর যে ন্যারেটিভ ফ্লো, যদিও ওটা ডকুমেন্টারি, কিন্তু ওর মধ্যে তো একটা ভীষণ ফিচারিশ নেচার আছে। আচ্ছা, হ্যাঁ। এবং ইনফ্যাক্ট আমার দেখতে গিয়ে মনে হয়েছে, এবং পরে পায়েল এবং এর কথাবার্তা শুনতে গিয়েও মনে হয়েছে, বা পায়েলের মিগেল সম্পর্কে একটা রেভারেন্স দেখেও মনে হয়েছে যে সামহাউ পায়েল ওয়াজ লিটল বিট ইনফ্লুয়েন্সড বাই মিগেলস দিস থিং। এবং সেখানেও নাইট অফ নোয়িং নাথিং, যেটা মিগেলের একটা অন্যতম বৈশিষ্ট্য তুমি উল্লেখ করলে, এবং যেটা যারা মিগেলের কিছু ছবি দেখেছে সকলেই জানে, যে লম্বা লম্বা ভয়েস ওভার। হ্যাঁ, সেইটা যেটা নাইট অফ নোয়িং নাথিংয়েও ঘটে, যে একটা চিঠির বয়ানে সেই টানা টানা প্রিয় বলে প্রিয় বলে শুরু হচ্ছে। এবং ইনফ্যাক্ট
যেটা গ্র্যান্ড ট্যুরে তুমি যে মাল্টিলিঙ্গুয়ালিটির কথা বলে, সেটা কিন্তু পায়েল নাইট অফ নোয়িং নাথিং এবং অল উই ইমাজিন অ্যাজ লাইট দুটোতেই মানে আকছার ব্যবহার করে, যে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ, যেটা আবার হয়তো বিদেশি, মানে আমরা যেমন সাবটাইটেলে দেখছি বলে কি বলবো ইস্ট এশিয়ান এগুলো বুঝতে পারছি না, সেরকম বিদেশিরা হয়তো বুঝতে পারে না কখন হিন্দি হচ্ছে, কখন মারাঠি হচ্ছে, কখন বাংলা হচ্ছে, আমরা লিঙ্গুইস্টিক ভ্যারিয়েন্টগুলো বুঝতে পারি। সেটা ঠিক আছে, মানে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ভয়েস ওভারটা নিয়ে। এই যে যেমন 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 টাবুতে যেটা হয়, থার্ড পর্বতে ঢুকে ব্যাপারটা একটা জিয়ান লুকার ভয়েসে চলে ও যেই পিওভিটা চেঞ্জ করে, এবং এইটাও করছে কেন, মানে উনি যে করছেন, মানে এটা পায়েলের প্রসঙ্গটা ভেবেও আমার মনে হয়েছে যে এক ধরনের কি বলবো, আমরা যে ধরনের অডিও ভিজুয়াল ন্যারেটিভ, স্টোরি ন্যারেটিভ বলি, সেটাকে ব্রেক করে একটা ডাইরেক্ট ভয়েস ওভারে এই শিফটটার প্রয়োজন হচ্ছে কেন বলে তোমার মনে হয়? পায়েলের ক্ষেত্রে তো আসলে ছবিটা এত হার্ড হিটিং, হ্যাঁ, যে জায়গা থেকে ছবিটা আসছে, ওই রিপ্রেশন, ওই গন্ডগোল, হ্যাঁ, আপনারা নাইট অফ নোয়িং নাথিং হয়তো দেখেছেন নিশ্চয়ই আর কি, সে এবং একটা মেয়ে তার প্রিয় বলে একটা চিঠির ভয়েস ওভারে সেটা আসে, এবং আমরা পর্দায় যা দেখতে পাই, বলে দাও, দু লাইন বলে দাও ডকুমেন্টারিটা। প্রেক্ষাপটটা হচ্ছে ওই ধরুন ইয়ের ক্ষেত্রে আমরা যে রোহিত ভেমুলার যা কিছু হয়েছিল আর কি, যেভাবে আমরা রোহিত ভেমুলার পুরো এপিসোডটা, এবং তারপরে যে পুরো একটা পলিটিক্যাল অ্যাগ্রেশন নেমে আসে, রিপ্রেশন নেমে আসে ছাত্র যুব এবং এদের প্রতি, আসলে একটা ব্যক্তিগত এবং পুরো একটা সামূহিক দ্বন্দ্বের জায়গাটা চলে আসে। এখানে বলবো, এটা শোনা যাচ্ছে না বুঝছি? তো সেই জায়গা থেকে আসলে পায়েল পুরো ছবিটা বানিয়েছিল, এবং আসলে পুরো ছবিটা এক ধরনের রেজিস্ট্যান্স। আসলে পর্দাতে আমরা খুব ভায়োলেন্স দেখি, কীরকমভাবে ওদের ওপর, ছাত্র যুব এদের ওপর পুরো অত্যাচার এবং পুরো ইয়েটা নেমে এসেছিল, এবং আমরা ওই ভয়েস ওভার ন্যারেশনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই ওই ভায়োলেন্সের উল্টো দিকটা, মানে ট্র্যাজেডিটা, এবং আমরা খুব ওই একটা সেন্স অফ লস, খুব একটা গলাটা যে ভয়েস ওভার ন্যারেশনে আসে, সেই নয়, খুব বেদনা চুইয়ে পড়ে যেন সেই গলাটা থেকে। হ্যাঁ, এবারে মিগেল গোমেসের ক্ষেত্রে ভয়েস ওভার ন্যারেশন, আমি যদি বলি পায়েল ওখান থেকে প্রভাবিত হয়েছেন, কিন্তু মিগেল গোমেসের ন্যারেশন বা ভয়েস ওভার হচ্ছে চূড়ান্ত নির্লিপ্ত। পায়েলের চরিত্রের, আমি যদি পায়েল না বলে আমি সেটা তার ভয়েস ওভারের যে ক্যারেক্টার বলি, সেটা চূড়ান্তভাবে ইনভলভড। আমাদের যা ঘটছে পর্দায় আমরা যা দেখি তার সঙ্গে, আর এখানে না মিগেল গোমেসের ক্ষেত্রে পুরো ডেড প্যান ফেস। কখনো কখনো একটা চরিত্র নিজের ভয়েস ওভার বলছে, কখনো কখনো তিনি নিজে ভয়েস ওভার বলছেন, এবং যেগুলো বলেন তিনি একদম টানা ফ্ল্যাট একটা ইন্টোনেশন ছাড়া অদ্ভুতভাবে বলে যান। তিনি বলতে চান যে ভয়েস ওভারটা আমি তোমাকে খুব আবেগ দিয়ে প্রভাবিত করব না, আমি তোমাকে যে ভিজুয়াল ন্যারেটিভ দেখাচ্ছি সেটাই দিয়েই আমি তোমাকে করতে চাই। এটা আমি পুরোনো কালের আইজেনস্টাইন যেভাবে ইন্টারটাইটেলের ব্যবহার করেও দেখিয়ে এসেছেন, আমি শুধু সেই ট্রিবিউটের লিগাসিটুকু যেন রাখতে চাইছি মাত্র। মিগেল গোমেসের সঙ্গে এই ক্ষেত্রে কিন্তু পায়েলের আমার একটা ডিফারেন্স হয়ে যায় বলে আমার মনে হয়। পায়েল খুবই ইনভলভ, আর ওর ফিচারটা অল উই ইমাজিন অ্যাজ লাইটে তো তার ওই ব্যাপারটা ছিল না, সেটা লিঙ্গুইস্টিক ভ্যারিয়েন্টসগুলো অন্যরকম ছিল। কিন্তু মিগেল গোমেসের ক্ষেত্রে ভয়েস ওভার আর ন্যারেশনটা না নানান প্লেনে কাজ করে, অনেকগুলো স্তরে কাজ করে। এক হচ্ছে স্ক্রিপ্টিং লেভেলে একটা ন্যারেশন, দুই হচ্ছে ছবির মধ্যে ছবির কমেন্ট অন ফিল্ম উইদিন দ্য ফিল্ম, আর থ্রি লিঙ্গুইস্টিক একটা বৈচিত্র্য আনার, যে লিঙ্গুইস্টিক বৈচিত্র্যটা আনতে উনি চান, ইচ্ছে করে চান। মানে মিগেলের ক্ষেত্রে ভয়েস ওভারটা অনেকগুলো প্লেনে ক্রিয়া করে, আর পায়েলের ছবি তো এখনো একটাই, হয়তো আমরা এইটুকু বলবো, এই তুলনাটা আনা হয়তো একটু কষ্ট কল্পনা। আমি বরঞ্চ যেটা মানে একটা বলতে তুমি অল উই ইমাজিন অ্যাজ লাইট মানে ফিচারটাকে না ধরেই বরঞ্চ নাইট অফ নোয়িং নাথিং এটা অনেক ডাইরেক্টলি রয়েছে। আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নে আসি। পায়েল কাপাডিয়া at least more bunker by than Miguel Gomez. সেটা পায়েল কাপাডিয়া যথেষ্টবার অনেক
এবার যে এবার সত্যি তো এবার কার মধ্যে যে ছটাক ওয়াঙ্কারবাই আর কপোয়া মিগেল গোমেজ এ তো মাপামাপির কোনো আর একদিক থেকে হি মেক্স আ পয়েন্ট, সেটা হচ্ছে যে ওয়াঙ্কার ওয়াইয়ের বরঞ্চ ভয়েসেস গুলো অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি প্যাশনেট একদম। হ্যাঁ। তার কারণ দেখো, তার আরেকটা কারণ হচ্ছে আবার দেখো ওয়াঙ্কার ওয়াই তো এশীয়, আর এশীয় ভয়েস ওভারের না আমরা ডিসপ্যাশনেট হয়ে কখনো তো বলতে পারি না কিছু। তুমি কি ডেড প্যান হয়ে কখনো বলতে হলে এই বেরিয়ে যায় এখান থেকে, তাই না? মানে কোনো নেতা যদি সামনে দিয়ে এক রকমের করে বলে যায় আমরা কি তাকে কখনো মেনে নেবো? একটু তো তার মডিউলেশন থাকবে। বলে কিন্তু যে যা বলে সেটা এত প্যাশনেট যে প্যাশনটা ওর মধ্যে থেকে ইনজেক্টেড হয়ে যায়। কিন্তু ওইভাবে ফ্রেঞ্চ, স্প্যানিশ আর ইয়ে না, ওটা জাতি আলাদা, জাতি আলাদা। ঠিকই ঠিকই হ্যাঁ ঠিকই ঠিকই। আমরা তো আসলে ওইভাবে ছবি ভাবি না। হ্যাঁ হয়েছে হ্যাঁ, বেসিক্যালি ওই দ্যাট ঠিক। লুজ মোবাইল মুভমেন্টস অফ আপি চাটপং বলতে আরো মনে পড়লো, আমাদের যে গ্র্যান্ড ট্যুরের এই সিনেমাটোগ্রাফার, সে আপি চাটপং এর সিনেমাটোগ্রাফার। ও তাই নাকি? হ্যাঁ ও মানে মানে এখানে যে শুট করছিল, স্টুডিও শুটিং এ যে, আচ্ছা মানে নিজের যে একদম, সে আপি চাটপং এর সিনেমাটোগ্রাফার। স্বয়ম্ভু মুখার্জি, স্বয়ম্ভু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বয়ম্ভু মুখার্জি তুমি লিখেওছো। ও আপি চাটপং এর সিনেমাটোগ্রাফার। আচ্ছা, আবার কি শুধু তাই নয়, ওই লোকটা ইটালিয়ান লুকারও ডিরেক্টর। ও তাই? লুকা মানে কুইয়ার ছবিটা যে করলো হ্যাঁ, গত হ্যাঁ, বছর, কুইয়ার ছবিটা যে ড্যানিয়েল করলো। ক্রেগকে নিয়ে যে করলো, তারও সিনেমাটোগ্রাফার আচ্ছা আপি চাটপং থেকেই, ওই ইয়ে থেকে। ঠিক ও তার মানে ওই বেল্টে মানে খুব মেজর লোকদের সঙ্গেই কাজ করেছে। করছে আচ্ছা। তুই জানবি, তুই দেখেছিস? আচ্ছা, আমি আমার দ্বিতীয় প্রশ্নে হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা একটু সিরিয়াস গোছে। সেটা হচ্ছে দিস কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল পজিশনিং অফ গোমেজ। সেটা হচ্ছে যে যদি আমরা এইভাবে দেখি তাহলে আমি আরাবিয়ানের ছেড়েই বলছি, টাবু এবং গ্র্যান্ড ট্যুর এই দুটো বেসিক্যালি দুটো লাভ স্টোরি যদি সেভাবে ভাবি, কিন্তু একটা নিয়ে গিয়ে বসানো হচ্ছে একটা পর্তুগিজ কলোনিতে, একটা আফ্রিকান পর্তুগিজ কলোনি টাবু, সেখানে নিয়ে গিয়ে বসানো সেই ব্যাকড্রপে। আর গ্র্যান্ড ট্যুর বসানো তার একটা বড় অংশ যে ব্রিটিশ কলোনির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আচ্ছা, এবং থার্ড স্যাভেজারি যেটা ও করতে চেয়েছে, দ্যাট ইজ আগেন ব্রাজিল, হ্যাঁ, যেটা পর্তুগিজ কলোনিয়াল পাস্ট। এবার ব্যাপার হচ্ছে যে কিন্তু আমার সামহাউ গ্র্যান্ড ট্যুর বা এতে মনে হয়েছে যে এখন যখন দিস মানে when we are standing and Gomez is also standing in this post colonial era, when he is looking back, তখন এই যে কলোনিয়াল পাস্টে কলোনিয়াল প্রভু এবং তাদের সাবজেক্ট, তাদের মধ্যে খুব একটা ডিরেক্ট ইন্টারাকশন কি হচ্ছে কোথাও, নাকি এটা কেবলমাত্র ব্যাকড্রপ হিসেবে? তুমি দেখো ট্যাবুতে একজনই বেসিক্যালি ব্ল্যাক ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সানটা। এবার সেও রয়েছে কিন্তু পোস্ট কলোনিয়াল ফেজ, মানে এখনকার লিসবন। কিন্তু তারপরে অত বড় একটা অংশ অরোরার যে মানে সবচেয়ে ড্রামাটিক পার্ট অফ দ্য ফিল্ম যেটা, সেখানে কিন্তু মানে আসছে, তারা আছে, অল আর ব্যাকড্রপ, পিছন দিয়ে আসছে যাচ্ছে, মাল বইছে। ওয়াই দিস? এবারে এই জন্য কিন্তু টাবুতে কিন্তু ওর কিছু ক্রিটিকিংও হয়েছিল মিগেল গোমেজের। আচ্ছা, এবং মিগেল গোমেজের অনেকে বলেছিলেন, মানে যখন
বিভিন্ন ইয়েতেই ফিল্ম ক্রিটিকরা তারা কিন্তু এটা বলেছেন যে এটা কিন্তু এক প্রকার কলোনিয়াল পাস্টকে অ্যাড্রেস না করে এটা কিন্তু এক প্রকার একটু রোমান্টিসাইজিং করা হলো। এটা আমারও মনে হয়েছে, হ্যাঁ, মানে আমি সেই কারণে জিজ্ঞাসা এই করছি। এই ইয়ে কিন্তু এই অভিযোগের মুখোমুখি ছিল। তিনি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে ইয়ে করে। এবার তখন তিনি বলেছেন যে আসলে আমি তো এক প্রকার বর্তমানটা নিয়ে বেশি উৎসাহী, এবারে আমার কাছে পাস্টকে অ্যাড্রেস করা, আমি তো কিছু জাস্টিফাই করতে আসিনি আসলে সিনেমায়। হ্যাঁ, আমার ফিল্ম মেকারের কাজটা আসলে এক্সপ্লেইন করে দেওয়া নয়, বা একটা পুরনো পাপ হয়েছে সেই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু ফিল্ম মেকার যে করবেন তা কিন্তু নয়। তিনি সেটা ধরে দেখাতে পারেন, বলতে পারেন যে এইটা হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে আমাকে পুরো কালো মানুষ এনে অমুক করে তমুক করে তাদেরকেই ফুটেজ দিয়ে, তাদের লাইমলাইট দিয়ে, তাদের মধ্য দিয়ে ন্যারেটিভকে বইয়ে দিয়ে আমাকে করতে হবে, এটা সবসময় নাও হতে পারে। কিন্তু উনি বলছেন যে আমার পক্ষে তুলে ধরাটাই একটা ক্রিয়া, তুলে ধরাটাই একটা পলিটিক্যাল অ্যাক্ট, আমি সেইটা করেই ছেড়ে দেব। সেটা অন্যরা কেউ করতে পারেন, অনেক ডিরেক্টর আছেন যারা আরো অ্যাক্টিভলি বলবেন না শুধু ওইটুকু করলে হবে না, আমাকে আরো এনে দেখাতে হবে, আরো এনে। যেমন রোমা ছবিটা, আমরা তো রোমা ছবিটা কয়েকদিন আগে সম্পূর্ণ ভিন্নভাবে আমাদেরকে পোস্ট কলোনিয়ালের এই টাইমে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে পোস্ট কলোনিয়ালিজমকে দেখায়, তাই না? সে তো পুরো কলোনাইজডের দিক থেকেই দেখায়, কিন্তু ওই ডিরেক্টর আর এই ডিরেক্টর তো সম্পূর্ণ ভিন্ন। না, এর তো ব্যাপারটাই তা নয়, তা নয়, উনি চানই না সেটা। আসলে মানুষের লাভ স্টোরিতেই থাকতে চাইছেন, মানুষের ব্যক্তিগত সম্পর্কের ইতিহাসেই থাকতে চাইছেন। তার একটা কোথাও পীড়া দিচ্ছে ওই লাভ স্টোরিটার মধ্যে তার ওই ডার্ক অতীতটা। সুতরাং ডার্ক অতীতটা কিন্তু সত্যি এখানে একটা ব্যাকড্রপই, যেটা না, ব্যাকড্রপ। আমার আসলে মনে হয়েছে যে একটা, কেন মনে হয়েছে, আমি যে যারা টাবু দেখেনি তারা নিশ্চয়ই বোর হচ্ছেন, আমরা এইটুকু করে আমরা শেষ করব। সেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে যে একটা অন্য ডিজাইনও খুব খুব তলা দিয়েছিল কোথাও, একটা ফ্লিক মোমেন্ট আমার মনে হয়েছে। সেটা হচ্ছে এই জায়গায় যে তোমার মনে থাকবে টাবুর শুরুতেই যে যেটা তুমি বলছিলে ফেবলের যে পার্টটা, এই যে লোকটি তার স্ত্রী মারা গেছে এবং সে ওই একটা কলোনিয়াল ফোর্স দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, বন বাদার কেটে সভ্যতা স্থাপন করছে, কিন্তু তার সবসময় সে খুব বিষণ্ণ, তার খুব মন খারাপ। সেটা তো মিগেল গোমেজ, সেটা মিগেল গোমেজ না ওই লোকটা? আমি ওই যে টুপি টুপি পরে দাঁড়িয়ে থাকে, ইয়ে খায়, ওটা মিগেল গোমেজ। মিগেল গোমেজ, হ্যাঁ, একটু মোটা মোটা লাগছিল না? ওটা মিগেল গোমেজ। আচ্ছা, তো হলে খুব ঠিকই আছে। তো 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 সেই লোকটা জার্নি কিভাবে শেষ হয়? জার্নি এসে শেষ হয়, সে ওই নদীটার পাড়ে দাঁড়ায়, নদীটার উল্টো দিকে একদল আদিবাসী মানে আফ্রিকান নাচিয়ে দাঁড়িয়ে আছে, পুরুষ মহিলা, আর এই পাশে নদীটার এই পাশে এসে দাঁড়ায়, তার পুরো বাহিনী পেছনে আসছে, মানে যারা মালবাহক কেন তেন। লোকটি দাঁড়ায় ওই নদীতে, ওইখানে কুমিরটা আছে, কুমিরের নাকটা দেখা যাচ্ছে। লোকটা স্থির করে যে না, এবার হয়েছে, মানে জার্নি শেষ, এবার আমি কুমিরটার কাছে যাই। এবং কুমিরটা ঝপাং করে একটা, মানে ক্যামেরা চলে যায় উল্টো দিকে, ঝপাং করে একটা আওয়াজ হয়, আমরা বুঝি যে লোকটা জলে ঝাঁপ দিয়ে পড়লো, ফলে কুমিরটা তাকে খেয়ে ফেলে। এবং মুহূর্তের মধ্যে একটা হাফ সেকেন্ড কি 1 সেকেন্ড পজ দিয়ে এই নাচের দলটা নাচতে শুরু করে, এবং তারপর দেখা যায় যে এই বিষণ্ণ লোকটিকে খেয়ে ফেলে কুমিরটা বিষণ্ণ হয়ে পড়েছে। হ্যাঁ, ফলে আমার মনে হচ্ছে এখানে আবার একটা ইঙ্গিত আছে, মানে একেবারেই যে মানে ইয়ে নেই, কমেন্ট নেই তা নয়। আসলে এই ইঙ্গিতটুকুই মিগেল চান, ওর ভাবধারাটাই কিন্তু এটা। হ্যাঁ, উনি তার বেশি বলেন না, কিন্তু এই ইঙ্গিতটা তো অনেক সময় ক্রিটিকরা মানতে চাইবে, তারা চাইবে যে ইঙ্গিত দিলে তো হবে না, তুমি আরো আন্ডারলাইন করে বলো। কিন্তু আন্ডারলাইন করাটা, যারা পলিটিক্যালি কনসিয়াস যে ক্রিটিকিং ফিল্মের অ্যাপ্রিসিয়েশন, সেটা তারা তো বলবে যে না এইটুকু তো হবে না, শুধু ইঙ্গিত দিলে হবে না, শুধু ইঙ্গিত দিলে তুমি গ্লস ওভার করে বেরিয়ে যাচ্ছ, তুমিও কলোনাইজারের অঙ্গ হয়ে যাচ্ছ, তাই না? এগুলো তো আমরা আরো আজকাল বলি। এবার উনি বলবেন যে আমি এইটুকুই দেবো, কিছু করার নেই, আমি যেমন ভাই বানাই। হ্যাঁ, সেটা ওর ল্যাঙ্গুয়েজ বা ওর এর সঙ্গে মানে আন্ডারলাইনটা স্যুট করেও না, করে না, একদমই তাই। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? আমি একাই বকে গেলাম। কি করেননি? আমার মনে হয়েছে এটা আমার কারণ হচ্ছে যে মানে আরো তো অনেক ছবি বানাবে এই লোকটা আর কি, এর ঝুলিতে আরো অনেক কিছু আছে, মানে পড়লে বা মানে দেখলে যা যেটুকু বেরিয়ে আসে,
তাতে মনে হয় যে 6টা ছবি কি আর এমন, তাই না? এ তো কিছু না আর কি। মানে আমি ফেস ভ্যালুতেই বলছি আর কি, মানে অন্য একটা বই দিয়ে দাও না। একটু আমাদের মনে রাখার মতো বই, বংশী, তিতাস। না আমি এরকম মানে আমি যে ওর খুব ক্লাইম্যাক্টিক এই রেশ নাই পয়েন্ট কিছু দেখছি তাও নয়, আমি এমনিই বলছি ফেস ভ্যালুতেই ডেভিড বলছি। লিঞ্চটা ভালো হয় তো না। 6টা ছবি যিনি বানিয়েছেন তার এখন রেল দিতে দীর্ঘ পথ এমনিতেই পড়ে আছে, সুতরাং তিনি আরো অনেক কিছু বানাবেন। প্যাকেট ফ্যাকেট দিতে আসবে। তো যদির গর্ভেই সেই উত্তর থাকবে।